আচ্ছা, তো কি অবস্থা? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আজকে আবার নেটের একটু দুর্বলতা আছে, মনে হচ্ছে কয়েক কাটিয়ে নিচে। হুম। তো এই জন্য সমস্যা হলে বলবা। আচ্ছা, তো আমরা গতদিন পর্যন্ত টিএস ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এটা পড়ে ফেলেছি। আশা করি তোমরা সকলে টেক্সট সহ সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস যে শিটটা আমি দিয়েছি সবাই আশা করি রিভিশন দিয়েছো। তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো পরবর্তীতে আছে ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডটা শেষ করার পূর্বে, মানে ওটা শুরু করার পূর্বে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে কিছুটা কথা বলতে পারি। যেহেতু এটা 26শে জুন পর্যন্ত শেষ হয়ে গেছে, তারপরে টেল অফ টু সিটিজ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন প্রাইড অ্যান্ড প্রেজুডিস কি সবাই শেষ করেছি আমরা সবাই? জি স্যার। হ্যাঁ। জি স্যার। অতএব নভেলগুলো আসলে পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করবে। এখানে যেহেতু তোমরা অলরেডি যেহেতু থার্ড ইয়ারে পড়েছো, যে এখানে নভেলগুলো এত বড় বড় যেগুলো আসলে পড়িয়ে দেওয়া কঠিন। আর একবার টেক্সট পড়লে ও সামারি তো তোমরা এমনি নিজেরাই পড়ে বুঝতে পারবা, তাই না? তো জি স্যার। জাস্ট একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে একটু গল্প করা, এছাড়া কিছু না। এটা নিয়ে একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করা, বিভিন্ন রিলেশনশিপগুলো নিয়ে একটু কথা বলা। তোমরা কেমনভাবে পড়েছো সেটা একটু জানা। এছাড়া আসলে এখানে তেমন কিছুই আমার হাতে নেই, বাকিটা তোমাদের হাতেই আছে। আর নভেল মানে বুঝতে পারতেছো তো যে কোশ্চেনের অনেক অ্যাঙ্গেল থাকে, তাই না? ছোটোখাটো অনেক কোশ্চেন থাকে। হ্যাঁ, যেহেতু সেই জায়গাগুলোতে টাচ করার জন্য তোমাকে বেশি বেশি একটু পড়া লাগবে, এছাড়া কিছু করার নেই। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু সামারি ধরে একটু আলোচনা করি, যাতে আমাদের আলোচনাটা একটু হয়। তারপরে তো আর এ টেল অফ টু সিটিজের সামারিটা ওটা আমি একটু রেডি করতেছি, কারণ আজকে দ্য ওয়েস্টল্যান্ডটা একটু রেডি করতেছিলাম। ওটা ওয়েস্টল্যান্ডের একটা পার্ট রেডি হয়েছে, কারণ বড় বড় টেক্সট ওগুলো রেডি করে ইয়া করতে একটু সময় লাগতেছে, কারণ আগে তো ছিল না, এই জন্য সমস্যা। উম, তা প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা কি আমরা পড়ে কি বুঝতে পেরেছি কিছু? বলো তো, নভেলটা কি খুব কঠিন? হুম। না স্যার, বুঝতে পারলে সহজ আছে স্যার, আর না বুঝলে সবই কঠিন। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও যদি তোমরা বুঝে থাকো, তাই না? কারণ রিলেশনশিপগুলো এখানে একটু বেশি জরুরি। কী কী বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেগুলো একটু জানা। আহ, দেখো, এই যে আমি এটা কি প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কোশ্চেন আনসারগুলো রেডি করতেছি। ওটা যেহেতু প্রথম দিকের ইয়াটা সেটা, তারপরে হচ্ছে ওর সাথে ওয়েস্টল্যান্ডের এটা রেডি করা হয়েছে। তো এখন তোমাদের পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সময় কিন্তু হুড়হুড় করে শেষ হয়ে যাবে কোন দিক দিয়ে, বুঝতেই পারবা না। আর ওদিকে তো মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবার খেপছে নাকি? হুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খেপেছে, খেপেছে, বুঝেছো? ইনকোর্স নিয়ে স্যার, খুব। আপনাদের কলেজে কি ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ, ফোর্থ ইয়ারে তো ক্লাস আমরা একদিন দুই দিন নিয়েছি, তারপরে তো এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে এখন, তারপরে তো আর আসতেছে না। এখন ক্লাস করতে হবে, ক্লাসের ওই যে পার্সেন্টেজ দিতে হবে, এগুলো কিন্তু অনেক জটিল বিষয়। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য একটু ক্লাস ক্লাস করে একটু কলেজে টলেজে খোঁজ খবর নিও, ঠিক আছে? আগের থেকে একটু অন্যরকম, যেহেতু সিচুয়েশন তৈরি করতেছে, অতএব একটু মাথায় রাখতে হবে বিষয়গুলো। আচ্ছা, এই যে শিটটা আমি দিয়েছিলাম, এই শিটটা কি সবাই একটু পড়েছিলা? তোমরা সবাই পড়েছো? হুম। হ্যাঁ স্যার। দ্য জি পজিশন অফ স্যার। উইমেন ইন সোসাইটি ডিউরিং জেন অস্টিনস টাইম। এখন আমাদের সমাজে উইমেনদের অবস্থানটা কেমন বর্তমানে? জেন অস্টিনের টাইম থেকে এখনকার টাইমের 1700, প্রায় ধরো 1800 শতকের শুরু বা 19 শতক, 1800 শতকের শেষে বা 19 শতকের প্রথম দিকেই, এই সময়ে মহিলাদের বা মেয়েদের যে অবস্থানটা ছিল তার থেকে এখনকার অবস্থানটা কি বলো তো? এখন অবস্থানটা কেমন, ভালো না খারাপ? ভালো। এখনকার অবস্থানটা কি ভালো বলে মনে হয়? এবং স্যার ভালো না, আগের থেকে আরো খারাপ স্যার। হ্যাঁ, কোন কোন দিক থেকে খারাপ বা কোন কোন দিক থেকে ভালো মনে হচ্ছে একটু শুনি। হুম।
চাকরি বাকরি পড়াশোনার দিক থেকে তো যথেষ্ট হয়ে গিয়েছে, ভালোই। যেমন হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল 1829 সম্ভবত, তাই তো? 1829, তাহলে এটা কত, 1817। তার মানে ওই সময়ে স্যার এই কথাটাই যেন কেমন একটা শুনতেই লাগে, সতীদাহ। প্রথা নাকি? হ্যাঁ, তা সেটা প্রচলিত ছিল, এই ভারতীয় উপমহাদেশেই প্রচলিত ছিল, সেটা বন্ধ হয়েছে। তাহলে সেটা নেই এখন। তারপরে হচ্ছে কি, বিয়ের দিক থেকে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল যে তারা সিদ্ধান্ত নিবে কি নিবে না, এরকম? মেয়েদের বিবাহের ক্ষেত্রে প্রধান সিদ্ধান্ত আসতো কার থেকে, মেয়ের কাছ থেকে না তার পরিবারের কাছ থেকে? বলো। আগে তো স্যার পরিবারের কাছ থেকে আসতো, এখন তো কিছুটা নিজে সিদ্ধান্ত নেয়। তবে আমরা নভেলটা পড়ে কি দেখলাম, সব সিদ্ধান্ত কি পরিবারের থেকে আসছে, না মেয়েরাও কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে? স্যার মেয়েরাও কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, যেমন এখানে যে কয়টা মেয়ের বিয়ে হয়েছে, সেই কয়টা মেয়ের বিয়েটা মানে 5টাই তো মেয়ে নাকি বেনেটস পরিবারের? জি স্যার। হ্যাঁ, 5টা মেয়ের বিয়েতে মা বেশি উদ্বিগ্ন, কিন্তু বিয়েটা কার সাথে দিবে কার সাথে দিবে না এই বিষয়ে মায়েদের বা বাবাদের কোনো সিদ্ধান্ত কি কাজ করেছে, না মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে? মেয়েরা নিজেরাই মায়েদের হচ্ছে বেশি টেনশন ছিল। হ্যাঁ, মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এখানে, নিয়েছে তো নাকি? কিন্তু মোটামুটি মেয়েদের পরিবারের দিক থেকে কেমন কথা, যে পরিবারের দিক থেকে মায়েদের বা পরিবারের একটাই টেনশন যে কোনোভাবে মেয়েকে একটা ভালো পরিবারের, তাই তো, ছেলের সাথে বিয়েটা দিতে পারলেই মোটামুটি শান্তি, এরকম তো নাকি? হুম। জি স্যার, কারণ তখন তাদের ইকোনমিক যে সিকিউরিটির ব্যাপারটা হ্যাঁ, ছিল ওই সেটা দেখানো সমাজে হয়েছে। বিদ্যমান ছিল না। ইকোনমিক সিকিউরিটি, তাই না? বিশেষ করে দেখাচ্ছে এলিজাবেথের বিয়েটা, বা তার আগে যে জেনের বিয়েটা নাকি, জেন তো নাকি, প্রথম মেয়ের নাম কি ছিল? জি স্যার, জি জেন। জেনের সাথে কার বিয়ে হলো? বিংলির বিয়ে। হ্যাঁ, বিংলি, তাই তো? তাহলে মোটামুটি এটা হলো। তারপর হচ্ছে আরেকজন মেয়ে ছিল যে হচ্ছে উইকহ্যামকে বিয়ে করেছিল পালিয়ে গিয়ে, তাই না? জি স্যার, লিডিয়া। লিডিয়া। সে ছোট না, মেজো না, বড় না ছোট, কি? ছোট লিডিয়া। ছোট মেয়ে। হুম। জি স্যার। হ্যাঁ, তাহলে সে তো নিজের সিদ্ধান্তে পালিয়ে বিয়ে করেছিল নাকি? জি স্যার। হ্যাঁ। তারপরে বিয়েটা কি ঠিক মানে ঠিক ছিল পরবর্তীতে? স্যার কিছু ঝামেলার কথা তো উল্লেখ হয়েছে, কিন্তু ঠিক ছিল কিনা এটা তো বইয়ে মনে হয় হ্যাঁ, এই পরে তো শীটে ওটাকে পাওয়া ইয়া যায়। করা হয়েছিল। প্রথমে তো ওর তো চিটিং করছিল, তাই না? পরে আমাদের যে হিরো, জি স্যার, আরো হ্যাঁ, হিরোর নাম কি? টাকা নিচ্ছে ডার্সি। ডার্সি শেষে ওটা মধ্যস্থতা করলো, তাই টাকা না? নিচ্ছে, হ্যাঁ সমাধান হ্যাঁ। দিল। হ্যাঁ, তার মানে এখানে ওই যে মানে রোমান্টিক বিয়েটাকে কিন্তু জেন অস্টিন কি সাপোর্ট করেছে না করেনি? এটার মাধ্যমে এই করেছে গল্পটার স্যার। এই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু সাপোর্ট করেনি, তাই না? কারণ আবেগ বা রোমান্টিক বিয়েটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা বয়ে নিয়ে আসে, নাকি? আর যে বিয়েটা যৌক্তিক, যুক্তি দিয়ে কোনো প্রয়োজনীয় বিষয়টা নিয়ে সামাজিক স্টাবলিশমেন্ট দেখে যে বিয়েটা হয়, সেই বিয়েটাকে কিন্তু জেন অস্টিন সাপোর্ট করেছে। যেমন হচ্ছে এলিজাবেথের বিয়েটা, বিশেষ করে এই যে এলিজাবেথের বিয়েটা, এখানে মেইন রিপ্রেজেন্টেশনটাই আসতেছে এলিজাবেথ এবং ডার্সির মধ্যে যে বিয়ে, তাই না? এই জায়গাটা, কারণ জেন ভেবেছেন যে এইভাবেই বিয়েটা হওয়া উচিত, একজন আরেকজনকে বুঝে শুনেই হওয়া উচিত, হঠাৎ করে আবেগ দিয়ে না, বা হঠাৎ করে টাকা পয়সা দিয়ে না। ঠিক আছে তো? এটাকে একটা নির্দিষ্ট বেজে হওয়া উচিত। যেমন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়েছিলাম না আমরা, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। জি স্যার। হ্যাঁ, ওই যে মিলামেন্ট আর কার বিয়ে হলো, যখন তারা কি কি করলো, প্রভিসো সিন, সেখানে গিয়ে কি জি করা স্যার, হলো? প্রতিবেশন। হ্যাঁ, তারা কি করেছে যে মানে কার কি পছন্দ না এই সকল মেনে গুছিয়ে নিয়ে যদি বিয়ে করো তো করো, না হলে বিয়ে দরকার নেই। ঠিক আছে, এরকমটা ব্যাপার ওখানে আসছিল কি না? জি স্যার, কন্ডিশন ছিল। হ্যাঁ, কন্ডিশন দিয়েই, যদিও কন্ডিশন দিয়ে বিয়ে হয় না, যেটা আমরা পড়েছিলাম কোথায়, কোনো কন্ডিশন দিয়ে বিয়ে হয় না, বা সংসার টিকে না, বা ভালোবাসা হয় না, সেটা কোথায় পড়েছিলাম মনে আছে? হোম বেরিয়ালে পড়েছিলাম না? হোম বেরিয়ালে স্বামীটা বলছে কি, যে কোনো অ্যারেঞ্জমেন্ট দিয়ে, কোনো
সংসার টেকানো যায় অ্যারেঞ্জমেন্ট দিয়ে? যেখানে ভালোবাসা আছে সেখানে অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন নাই, আর যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো অ্যারেঞ্জমেন্ট দিয়েও কাজে লাগে না। তো আলটিমেটলি এখানে বিশ্বাস এবং ভালোবাসাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো অনেক উদাহরণ পাবা, যখন সাহিত্য পড়বো না তখন অটোমেটিক তোমার মাথার ভিতরে ক্যাচ করে যাবে কোথায় কে কিভাবে বিষয়টাকে যুক্তি দিয়ে তুলে ধরেছে। তো এই পুরো নভেলটাই তোমাকে বুঝতে হবে, নভেল তো গল্পটা আমরা পড়েছি, কিন্তু গল্পটা পড়ার মাধ্যমে রাইটার কি তুলে ধরতে চেয়েছেন সেইটা হলো এখানে সবচেয়ে জরুরি কিন্তু একটা বিষয়। বুঝতে পেরেছ? এখানে কি সামাজিক যে ইয়াগুলো আছে না, স্টেজগুলো দেখানো হয়েছে না, হাই সোসাইটি কিভাবে লো সোসাইটিদের মানুষদের সাথে ডিল করতেছে, কিভাবে আচরণ করতেছে, আছে না? জি স্যার। এখানে হাই সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে এক লেডির নাম কি? স্যার মিসেস বিংলি। না 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 না, ক্যাথরিন ডে বোল। হ্যাঁ তাই তো, ক্যাথরিন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, লেডি ক্যাথরিন ডে লেডি বোল। ক্যাথরিন, হ্যাঁ ডিবর্গ। সে কি করছে, সে হাই সোসাইটির রিপ্রেজেন্ট করতেছে, এবং সেখানে কি এলিজাবেথকে তিনি মেনে নিতে চাচ্ছিলেন? বলো। না স্যার, ওর মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ, ডার্সির সাথে তার মেয়ের বিয়ে দিতে চেয়েছিল নাকি? না স্যার। হ্যাঁ জি স্যার, ডার্সির সাথে ওর মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু এলিজাবেথ যখন ওই ক্যাথরিনের বাড়িতে যায়, লেডি ক্যাথরিনের বাসায় যায় না এক সময়? জি স্যার, হ্যাঁ জি স্যার। ছিল। তার বাড়িতে গিয়ে থাকে, দিয়ে কেমন আচরণ করলো সেগুলো তোমাকে কিন্তু ভাবতে হবে, যে নভেলের কাহিনীর থেকে কথাবার্তাগুলো, আচার আচরণগুলো এখানে কিন্তু খুবই জরুরি বিষয়। তো যাই হোক, নভেলটা যেহেতু পড়েছি, অনেক কাহিনী আছে, আশা করি তোমরা সবগুলো একটু মাথায় নিয়ে আসবা। তো আমরা একটু পজিশন সেই সময় একটু দেখি কি বলে। দেখো, দ্য পজিশন অফ উইমেন ইন সোসাইটি ডিউরিং জেন অস্টিনস টাইম, বিশেষ করে দেখো এই সময়ে, ওয়াজ ডিফাইন্ড বাই রিজিড সোশ্যাল স্ট্রাকচার। ওই যে সোশ্যাল স্ট্রাকচার, হ্যাঁ, ধনী দরিদ্রের পার্থক্য, মিডিল ক্লাস। তাহলে বেনেট ফ্যামিলি কোন লেভেলে পড়ে? লোয়ার, মিডিল অর হাই? কোন পর্যায়ে? মিডল। মিডিল ক্লাস ফ্যামিলি, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে দেখো, সবাই আড়ি পেতে থাকে, তাই না? সবাই আড়ি পেতে থাকে। বিশেষ করে মিস্টার কলিন্সের কথা মনে আছে? মিস্টার কলিন্স, হ্যাঁ স্যার। স্যার, মিস্টার কলিন্সের সাথে বেনেট পরিবারের সম্পর্ক কি? স্যার বিংলির বাবার কি বলে স্যার, হচ্ছে এলিজাবেথের বাবার হচ্ছে কাজিন ছিল আর হ্যাঁ, কি। ভাইয়ের ছেলে মনে করো, হ্যাঁ, যে মনে করো জি স্যার। মিস্টার বেনেটের ভাইয়ের ছেলে। কারণ ওই সময়ে সম্পত্তির ব্যাপারটা কিন্তু আবার চলে আসে। দেখো সম্পত্তির ব্যাপারটা, সম্পত্তি পাবে কারা, ছেলেরা না মেয়েরা? ছেলেরা। ছেলেরা। দেখো, যদি আমার কোনো ছেলে না থাকে, আমার যদি 10টাও মেয়ে থাকে, তাও আমার সম্পত্তি চলে যাবে আমার ভাইয়ের যদি ছেলে থাকে তার কাছে, মানে বংশের বাইরে সম্পত্তি হস্তান্তর হবে না। সেই সিস্টেমটা কিন্তু দেখো, যে ঠিক আছে না, লিমিটেড লিগাল। দেখো, প্যাট্রিয়ার্কাল নর্মস, মানে পৈতৃক সম্পত্তি চলে যাবে পুরুষদের হাত দিয়ে, নারীদের হাত দিয়ে না। ঠিক আছে? তো তাহলে আমার মেয়েরা নাকি আমার সম্পত্তি পাবে না, আমার ভাইয়ের যে ছেলে থাকবে সে পাবে। বা আমার ভাইয়েরও যদি, আমরা দুই ভাই, তার যদি কোনো ছেলে না থাকে, তাহলে আমার মানে বাবার ভাইয়ের, তাই তো, তারপরে তার ছেলেদের হয়ে চলে যাবে সম্পত্তি অন্যদিকে। তাহলে সেটাও তুলে ধরা হয়েছে। তাহলে সেই ট্রেডিশনটা তখন ছিল। তাহলে এটা কি, উইমেনদের সামাজিক ডিগনিটি কত নিচের দিকে ছিল, যে পিতার সম্পত্তি তারা ভোগ করতে পারবে না। এই ক্ষেত্রে কি হিন্দু ধর্মীয় প্রথা ছিল না আমাদের দেশে? এখন তো মোটামুটি সরকারি আইন বা এরকম একটা আইন করা হয়েছে, তাই না? মেয়েরা কি কত % সম্পত্তি পেত হিন্দু পরিবারে, বা আদৌ দেওয়া হতো কিনা? কেউ আছো তোমরা? স্যার পায় না তো মেয়েরা, না এখনো স্যার এখনো আমরা পায় না, তাই না? পাইনি। হ্যাঁ, এখনো পায় না। না না স্যার। হ্যাঁ, এখনো পায় না। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, স্যার, তাহলে ছেলে না থাকলে সেক্ষেত্রে মেয়েরা পায়। হ্যাঁ, যদি ছেলে না থাকে, হ্যাঁ সেইটা, কিন্তু মেয়েরা পাচ্ছে না। আর এই কারণেই মেয়েদের বিয়ের সময় মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দেয় নাকি, গয়না টয়না এটা ওটা দিয়ে, হ্যাঁ, স্যার। মোটামুটি ওদিক দিয়ে একটু দেওয়ার চেষ্টা করে, কারণ লিগালি এটা হয়তো দিতে পারতেছে না। দেখো কত রকমের সিস্টেম সারা পৃথিবীতে, বিভিন্ন ধর্মীয় প্রথা অনুসারে বিভিন্ন সিস্টেম। আবার শুধু ধর্ম না, একটা মানে সামাজিক ইয়াতেও দেখা যাচ্ছে এই বিষয়গুলো ঘটছে। যেমন আমাদের সমাজে বা আমাদের এইগুলোতে না, ছেলে মেয়ের সমান অধিকার। বুঝতে পারছো? যে আমার যদি বাবার, যেমন আমার বাবার তার সম্পত্তির ভাগ পেয়েছিল 6 কাঠা। বুঝতে পারছো? আমার বাবার নামে যত জমি জায়গা ছিল সব বাবা নষ্ট করে ফেলেছেন। আমার দাদু জমি কিনছিলেন আর বাবার নামে দিয়েছিলেন, ঠিক আছে? আমার বাবা যখন আমার যখন চাকরি হলো, তখন বাবার সম্পত্তি সব জিরো হয়ে গেল। তারপরে আমার দাদু মারা যাওয়ার পর আমার বাবা 6 কাঠা জমি পাইলো। 6 কাঠা, ঠিক আছে? তো বাড়ির জন্য জমি 3 কাঠা আর মাঠের জমি 3 কাঠা।
মানে ভাগে আমার ফুপুরা পাইলো আর আমার বাবা পাইলো 3 কাটা। তো আমরা হচ্ছে আবার 3 ভাই বোন, তাহলে আমরা কয় কাটা করে পাবো বলো তো? বলো, আমরা 2 ভাই 1 বোন, তাহলে আমরা কয় কাটা করে পাবো এক একজন? 2 কাঠা করে। 2 কাটা করে। সেই 2 কাটা জমি আমরা আমাদের পৈতৃক সূত্রে পেয়েছি আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের ভালো ভালো জমি ছিল এবং ভালো ভালো জায়গাতে ছিল। ওই যে একজন গড়ে যায় আর একজন নষ্ট করে, আর 3 পুরুষ এসে দেখে কিছু নাই। রোজ এটা ইয়ার গান আছে না, ওই যে কি জানো, আয়ুব বাচ্চুর 3 পুরুষ, শুনছো কখনো? না স্যার। শোনোনি? এক পুরুষে গড়ে ধন আর এক পুরুষ খায়, আর এক পুরুষ এসে বলে, এসে দেখে খাওয়ার কিছু নাই। হ্যাঁ, তো আবার সেই আবার তৃতীয় পুরুষ আবার করতে শুরু করে, যেমন আমি করতে শুরু করছি। আবার আমার সন্তান আসবে, জানি না সে সন্তান কেমন হবে, হ্যাঁ কি করবে। সে যদি রক্ষা করে তো ভালো, তাহলে আরেক জেনারেশন এসে আবার একটু পাবে, তা না হলে 3rd জেনারেশন এসে আবার হাওয়া হয়ে যাবে। এরকমভাবেই চলছে। তাই বলছি যে প্যাট্রিয়ার্কাল নর্মস যেগুলো, হ্যাঁ প্যাট্রিয়ার্কাল বলতে কি, ম্যাট্রিয়ার্কাল মানে মাতৃদিক থেকে, আর প্যাট্রিয়ার্কাল মানে পুরুষ, তাই তো, পিতা দিক থেকে। এই দিক থেকে যে নর্মগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। লিমিটেড লিগাল অ্যান্ড ইকোনমিক রাইটস, দেখো ইকোনমিক রাইটস তাও লিমিটেড, নাই বললেই চলে। উইমেন আর এক্সপেক্টেড টু আফোল্ড আইডিয়ালস অফ ডোমেস্টিসিটি, এবং মেয়েদেরকে আমরা ভেবে থাকি যে তারা হবে কি, বাড়ির মধ্যে থাকবে, ঘর কোনো থাকবে, উচ্চস্বরে কথা বলবে না, তাই তো, মডেস্ট থাকবে এবং অবিডিয়েন্স থাকবে। এমন আছে না যে আমাদের সমাজে ভাইয়ের বয়স যদি 5 বছর হয়, বোনের বয়স যদি 20 বছরও হয়, তাও মা বলবে তোর ভাইটাকে সাথে করে নিয়ে যাস দোকানে যেতে হলে। বুঝতে পারছিস? এরকম বলে না হ্যাঁ জি স্যার। যে হয়তো ভাইয়ের বয়স 5 বছর, কোলে করে নিয়ে যেতে হবে তার ভাইকে, হয়তো তারপরে বলতে তোর ভাইটাকে সাথে করে নিয়ে যাস। তার মানে কি, যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের অধীনে থাকতে হবে, সেই পুরুষ যদি তোমার থেকে বয়সে ছোটও হয়, তা মনে হবে পুরুষ যতটুকু স্বাধীনতা ভোগ করে মেয়েরা ততটুকু ভোগ করতে পারে না। তাদের অবিডিয়েন্স থাকতে হবে, লয়াল থাকতে হবে পুরুষতান্ত্রিক সমাজে। কারণ মনে করো আমার বোন আছে আমার বাসাতে, আমিও আছি, হঠাৎ করে আমার বন্ধু এসেছে, ঘরের দরজায় টোকা দিয়েছে, হ্যাঁ, আমার বোন খুলতে যাবে না আমি যাব খুলতে দরজা? বলো, আমার বন্ধু আপনি এসেছে যাবেন, আমার বাড়িতে, অবশ্যই আমি তাকে যেতে দিব না নাকি, যে আমি যাচ্ছি তুই যা। ব্যাপারটা এরকম। তাই বলছে এখানে কি, তাই বলছে দেয়ার লাইভস লার্জলি রিভলভড অ্যান্ড অ্যারাউন্ড ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ড ডিউটিস, এর ভিতরে সীমাবদ্ধ ছিল। তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে কি আমরা খুব একটা দেখেছি ওইখানে? বলো তো, শিক্ষা দীক্ষার ব্যাপারে কিছু একটা দেখা যায়, অর্থ দেখি না, হয়তো কিছুটা হয়তো শিক্ষা দেওয়া হয়েছে, কোনো এরকমটা দেওয়া হয়নি, তাই না? তাদের কাজই ছিল পরিবারের ভিতরে ম্যারিজ, ফ্যামিলি আর হাউস হোল্ড ডিউটিস, উইথ লিটল অ্যাক্সেস টু এডুকেশন, পলিটিক্যাল পাওয়ার আর প্রফেশনাল ক্যারিয়ার্স, এগুলোর মধ্যে ছিলই না তেমন। তবে দেখাচ্ছে হয়তোবা পারিবারিক, তাই তো, ইয়া অনুসারে, যেমন আমরা যদি দেখি ডার্সির বা হচ্ছে তোমার বিংলির যে বোনেরা আছে, তাদের ভিতরেও কিন্তু শিক্ষার ব্যাপারটা আমরা দেখি নাই, লক্ষ্য করি নাই। তবে তারা পোশাক আশাকে একটু জাঁকজমকতা ছিল, এইটা আমরা দেখছি নাকি, তাদের বাহ্যিক বিউটিটাকে তুলে ধরতে হবে সেটাই আমরা দেখছি। তারপর হচ্ছে উইথ লিটল অ্যাক্সেস টু এডুকেশন, পলিটিক্যাল পাওয়ার আর প্রফেশনাল ক্যারিয়ার, এবং কাউকে আমরা কোনো জায়গায় চাকরি করতে দেখি নাই। দেখছি যে উইমেনের কোনো, ওইখানে কোনো উইমেন কি কোনো চাকরিতে রিলেটেড এই নভেলের? কাউকে আমরা এখন যদি আমরা কোনো নভেল লিখি বা কোনো, তাহলে কি আসবে না যে মেয়ে চাকরি করে? কোনো না কোনোভাবে তো এসে যাবে নাকি ওই ক্যারিয়ার ইয়াটা, ঢুকবে। কিন্তু তৎকালীন সময়ে এই নভেল বলতেছে যে তৎকালীন সময়ের মেয়েরা বাইরের ক্যারিয়ারে যুক্ত ছিল না। Against this backdrop, Jane Austen's novel offer a subtle yet powerful critique of women's role in the 19th century England. Through her, দেখো ইংল্যান্ডে মেয়েরা কবে স্বাধীনতা পায়, ভোটাধিকার পায় কবে জানা আছে? বলো, দেখো রাইট ফর ভোটস, তাই তো, উইমেন ইন ইংল্যান্ড, দেখি তো কবে পেল ওরা। দেখো এই যে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার কত সালে পাইলো? 1928, তা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে 1928 সালে। দেখো, হ্যাঁ, দ্যাট উইমেন ওয়ার 21 ওয়ার এবল টু ভোট অ্যান্ড উইমেন ফাইনালি অ্যাচিভ দ্য সেম ভোটিং রাইটস অ্যাজ মেন। দিস অ্যাক্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ উইমেন এলিজিবল টু ভোট টু ওভার 15 মিলিয়ন, বেড়ে গেল ভোটের পরিমাণ। এইভাবে দেখা যাচ্ছে কি তাদের স্বাধীনতা পরবর্তীতে পেয়েছে, ভোটাধিকারও তাদের ছিল না ওই সময়। থ্রু হার ফিমেল ক্যারেক্টার্স, তার মানে এখন পাচ্ছে। তাহলে জেন অস্টিনের টাইম থেকে এখনকার টাইমে কি মেয়েরা অনেকখানি সুবিধা ভোগ করছে কি না?
জি স্যার। হ্যাঁ, কিন্তু সুবিধা ভোগ যেভাবে করতেছে, এই সুবিধাটা ভোগ করতে গিয়ে মেয়েরা মনে হয় আরো বেশি বিপদে পড়ে গেছে নাকি? ব্যাপারটা আমার কাছে জি এরকমটা স্যার, মনে হয় যে তাকে এখন দুই দিক সামলাতে এটাই তো। হচ্ছে, একদিকে পরিবার আর একদিকে হচ্ছে চাকরি। এই নিয়ে তো মানে সংসারে বাঁধতেছে ঝামেলা, এগুলো নিয়ে আছে যে সেখানে যদি পুরুষ মানসিকতা যদি ঠিক না হয় তাহলে সেই সংসারে ঝামেলা পাকিয়ে যাচ্ছে। ঠিক আছে তো, যে কিভাবে সে গ্রহণ করতেছে স্যার, বিষয়গুলো। যে চাকরি করে হ্যাঁ, সে মনে মনে চায় যে আমার চাকরিটা না হলেই ভালো হতো, শুধু সংসার নিয়ে থাকতাম। আর যে শুধু সংসার নিয়ে আছে সেভাবে আমার একটা চাকরি চাকরি হলে হলে ভালো আমার হতো। অর্থনৈতিক স্বাধীনতা হ্যাঁ, মানে থাকতো। মেয়েরা অটোমেটিক দোটানায় পড়ে যাচ্ছে, মানে চাকরি না করা আর চাকরি করার মেয়েদের মধ্যে যারা চাকরি করছে তাদের চাপটা আরও বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, থ্রু হার ফিমেল ক্যারেক্টার্স অ্যান্ড দিয়ার স্ট্রাগল, অস্টিন শেডস লাইট অন দ্য লিমিটেশনস অ্যান্ড ইনজাস্টিস উইমেন ফেস। দেখো তো, এই নভেলে উইমেন ক্যারেক্টার বেশি না ফিমেল ক্যারেক্টার, এই মেল ক্যারেক্টার বেশি বলো তো? ফিমেল না মেল ক্যারেক্টার বেশি? ফিমেল স্যার। হ্যাঁ, ফিমেল ক্যারেক্টারই বেশি, কিন্তু ফিমেল। অতএব তার লক্ষ্যই ছিল তৎকালীন সময়ে ফিমেল অবস্থানটাকে তুলে ধরা। যেমন তোমরা যদি বেগম রোকেয়ার একটা বই পড়ো, ওই যে কি জানো, সুলতানাস ড্রিম। হ্যাঁ, সুলতানাস ড্রিম, এটা কেউ পড়ছো বই? সেখানে সেখানে পুরুষদেরকে যে কিভাবে তুলোধনা করা হয়েছে, বুঝতে পেরেছো? আহ, মানে অবাক করা। স্যার, এই জন্যই ওনার কিছু কিছু কথা ভালো লাগে না স্যার। হ্যাঁ, যে মানে ছেলেদেরকে এমন তুলনা করা হয়েছে যে তাদেরকে বলা হয়েছে পুরুষরা হচ্ছে শয়তানের উৎস, বুঝতে পেরেছ? মানে আমার কাছে এই জিনিসটা এমনটা মনে হয় যে আমরা কেন নারী পুরুষ বিভেদটা করব, আর করতে গিয়ে কেন একজনকে ছোট করব? সবাই তো সবার জায়গা থেকে ঠিক, নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো। তবে পুরুষদের বড় করতে গিয়ে নারীকে কেন ছোট করব, আর নারীকে বড় করতে গিয়ে কেন পুরুষকে ছোট করতে হবে? তাই না? এটা তো আমার দরকার নেই, বরং আমরা সহাবস্থানে থাকবো, সবাই সবার যুক্তি দিয়ে যে ডিউটিটা সেটা পালন করব। এই তো কথা। এখন সমাজ বা আমাদের যে ট্রেডিশন সেগুলোকে ফলো করতে গিয়ে আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি। এর ভিতরে পিছনে বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর কাজ করে। বায়োলজিক্যাল ফ্যাক্টরটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জরুরি একটা বিষয়, যেটা নারী পুরুষের বিভেদটা যতই আমরা দূর করতে চাই, বিভেদ কি আদৌ দূর করা যাবে? কি মনে হয়? যাবে না। কখনোই যাবে না, এটা দূর হবে না যে। ঠিক আছে তো, কারণ এটা এটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, এটা কিন্তু লিগ্যাল ফ্যাক্টর দিয়ে সবসময় সমাধান না। একটা মেয়ে যে মা সন্তান হতে মানে সন্তান সম্ভবা, সে কি মনে করে তার ছেলে হলে ভালো হতো না মেয়ে হলে ভালো হতো? বলো তো, একদম সত্য কথা বলতে হবে আমাদেরকে। একজন তার মেয়ে, ছেলে হলে ভালো হতো এরকমই মনে করে। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করো, আমার মনে হয় একটা পরিবার তখনই মেয়ে চাই যখন তার একটা ছেলে অলরেডি আছে। ছেলে আছে বলে সে মেয়ে চায়, কিন্তু প্রথমেই মেয়ে আকাঙ্ক্ষা করে এরকম পরিবার বা মানুষ, সেটা পুরুষ হোক আর নারী হোক, নেই স্যার, কত পার্সেন্ট হবে? আপনি ভাবেন মেয়েদের অবস্থানটা কি? হ্যাঁ, তাহলে আমাদের মানসিকতার এটা কি শুধু পুরুষদের সমস্যা যে পুরুষরা শুধু ছেলে চায় এরকম কিছু? বলো, এটা কি শুধু স্যার, পুরুষদের দোষ? মেয়েরাই বেশি চায় এগুলো। হ্যাঁ, সে যেটা চাক, আমি বলতেছি মানুষ, আমরা প্রধানত বায়োলজিক্যাল ফ্যাক্টরে আমরা সবসময় কি চাচ্ছি, যে প্রথম চান্সই থাকে আমার ছেলে হোক। মেয়েটা আমরা তখন চাই যখন অলরেডি আমার একটা ছেলে হয়ে গেছে। প্রথম চান্সে আমরা মেয়ে চাইবো এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। এটা কেন? কারণ এই যে দেখো, প্যাট্রিয়ার্কাল সিস্টেম, যে সম্পত্তি, আমি আমার সম্পত্তি আমার মেয়ে হলে আমার মেয়েকে দিতে পারবো না, আমার চলে যাবে আমার অন্য গোষ্ঠীর কাছে। আমি কি চাইবো যে আমার মেয়ে হোক? তাহলে বলো, এটার জন্য চাচ্ছি না যে আমার ছেলে সম্পত্তি ভোগ করবে না আমার জামাই সম্পত্তি ভোগ করবে, এরকম ব্যাপারটা না, যে আমার সম্পত্তি আমার জামাই ভোগ করবে নাকি আমার ছেলে ভোগ করবে, আমি কোনটা চাইবো বলো? অবশ্যই ছেলে ছেলে ভোগ ভোগ করবে। ছেলে ভোগ করবে। সেটা শুধু পুরুষ চাচ্ছে না, হয়তো তার বউ, সেও চাচ্ছে যে আমাদের সম্পত্তি আমার ছেলেই ভোগ করুক। অতএব এই যে মানে যে সিস্টেমটা এসে গেছে, যে বংশে বাতি দেওয়া, বংশ জ্বালানো, বংশের ধারা ঠিক রাখা, এই ট্রেন্ডসগুলো, আরে বাবা আমি মারা গেলে তো আমার 3 পুরুষ পর আমাকে কেউ মনেই রাখবে না, অতএব আমার বংশ কি উত্তর দিকে গেল না দক্ষিণ দিকে গেল, এ ভেবে আমার লাভ কি? আজ থেকে তিন পুরুষ আগেই আমাকে যে ভেবেছিল এমন কয়জন আছে যে আমাকে ভেবে আমার সম্পত্তিগুলো রেখে গেছে? বলো।
কেউ নেই স্যার, কেউ না। তাহলে আবার আমার 3 পুরুষ চলে যাওয়ার পরে আমাকে কি মনে রাখবে আমার নাতিপুতি, যে আমার কোন বংশের কোন বাতিকে জ্বালাই গেছে? তাহলে এত টেনশন কিসের? বর্তমানে আমার সাথে যে আছে সে ছেলে হোক মেয়ে হোক, আমি তাদেরকে ভালোবাসবে, সমান অধিকারে সমান চোখে দেখব, এটাই তো হওয়া উচিত। কোথাকার বংশের রক্ষা, কোথাকার দেখাচ্ছে একসময় রাজা ছিল আজকে ফকির, সেই বংশ রক্ষা করে আমার লাভ কি? এ দিয়ে আমি করবোটা কি? ঈশ্বর যদি আমার বংশ রক্ষা করতে না চাই তো আমি আমার বংশ রক্ষা করার জোর দিব কিসের জন্য? তাই না? এরকম বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ছিল না যে মেয়েদেরকে পুরো পুড়িয়ে মারা হতো, বলি দেওয়া হতো, এরকম সিস্টেম ছিল? হ্যাঁ, অন্য দেশেও হয়তো আছে বা ছিল, আমরা জানি না। এগুলো তো ছিল নাকি, যে মেয়ে হলেই তাদেরকে কিভাবে, এখনও তো আছে বিভিন্নভাবে, ওই যে তোমার অ্যাবর্শন করানো, এই জিনিসগুলো ভারতে এখনও নিষিদ্ধ, যে ছেলে হবে না মেয়ে হবে জন্মের আগে বলা যাবে না, এটা লিগাল নয়। কারণ কি, যদি মেয়ে হয়ে যায়, ওকে যদি কোনোভাবে তারা অ্যাবর্ট করে ফেলে, অতএব একটা প্রাণ হত্যা হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়েই চিন্তা করার জন্য এই নভেলের বিষয়গুলো এসে, তাই বলছে থ্রু হার ফিমেল ক্যারেক্টার্স অ্যান্ড দিয়ার স্ট্রাগল অস্টিন শেড লাইট অন দ্য লিমিটেশনস অ্যান্ড ইনজাস্টিস উইমেন ফেস্ট হোয়াইল অলসো পোর্ট্রেইং দেয়ার ইন্টেলিজেন্স, মোরাল স্ট্রেংথ অ্যান্ড এবং দেখাচ্ছে তাদের যে বিবেক বুদ্ধি ছিল না, মেয়েদের ভিতরে যে পুরুষের মতো শক্তি বা বুদ্ধি নাই তা তো না। এলিজাবেথকে বিশেষ করে ভাবো, এলিজাবেথ কি ডার্সির সাথে কি ইকুয়ালি যায় না চিন্তাভাবনাই? বলো তো, তার কথাবার্তায় বলো, কেউ না কেউ তো রিপ্রেজেন্ট করছে যে মেয়েরা হয়তো সামাজিকভাবে তাদেরকে এইভাবে গড়ে তোলা হয়েছে, কিন্তু ইফ দে আর গিভেন অপরচুনিটি দে ক্যান শো দেয়ার ইন্টেলিজেন্স, তাই না? তারা তার ইন্টেলিজেন্স দেখিয়ে দিতে পারে, যেমনটা এখন বর্তমানে আমরা দেখতেছি। হ্যাঁ, যে উইমেনরা অনেকখানি এগিয়েছে, এমনকি শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছেলেদের অবস্থান বেশি না মেয়েদের মানে উপস্থিতি বেশি এখন বর্তমানে? বলো তো, ক্লাসগুলোতে দেখলে মেয়েদের উপস্থিতি যেন বেশি দেখি, তাই না? সরি, আমি একটা মেসেজ দিই। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, তো এখানে দেখো বলছে লিগাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস অফ উইমেন। তাই বলছে দেখো, উইমেন ডিউরিং দ্য জর্জিয়ান অ্যান্ড রিজেন্সি পিরিয়ড হ্যাড অলমোস্ট নো লিগাল অটোনমি আপন ম্যারিজ। ঠিক আছে, তো উইমেন্স লিগাল আইডেন্টিটি ওয়াজ ইফেক্টিভলি মার্জড উইথ আর হাজব্যান্ডস আন্ডার দ্য লিগাল ডক্ট্রিন অফ, দেখো, কনভার্চার। এই নিয়ম অনুসারে হাজব্যান্ডের অধীনে চলে যেত। দিস মিন দ্যাট ম্যারিড উইমেন কুড নট ওন প্রপার্টি, সাইন কন্ট্রাক্ট অর ইনিশিয়াল লসুটস, মানে কোন ইনিশিয়েট লসুটস, মানে সে কোনো রকম আইনের কোনো আশ্রয় নিতে পারবে না। নিতে হলে কোনো না কোনো পুরুষের মাধ্যম দিয়ে যেতে হবে। অ্যানি প্রপার্টি অর ওয়েলথ দে পজেসড অটোমেটিকলি বিকাম দেয়ার হাজব্যান্ডস, তাহলে হাজব্যান্ডের হয়ে যাবে। তাহলে হাজব্যান্ডের যদি হয়, তাহলে মেয়ের বাবা কি চাইবে যে আমার সম্পত্তি আমার ছেলেকে বাদ দিয়ে মেয়েকে দিব? এটাই না? বলছে আনম্যারিড উইমেন অন্যদিকে হোয়াইল লিগালি ইন্ডিপেন্ডেন্ট হ্যাড ভেরি লিমিটেড ফিনান্সিয়াল অপরচুনিটিস। হ্যাঁ, যারা আনম্যারিড, যারা ম্যারিড তারা তো হাজব্যান্ডের অধীনে থাকবে, কিন্তু যারা আনম্যারিড তারা মোটামুটি একটু ইন্ডিপেন্ডেন্ট থাকলেও ফিনান্সিয়াল যে অপরচুনিটি সেটা তো তারা পাচ্ছে না। ইনহেরিটেন্স লজ স্পেশালি, দেখো, হ্যাঁ, প্রাইমোজেনিচার অ্যান্ড এন্টেইলমেন্ট হেভিলি ফেভার্ড মেল হেয়ার্স। ফর এক্সাম্পল, ইন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস দ্য বেনেট সিস্টার ক্যান নট ইনহেরিট দেয়ার ফাদার্স এস্টেট বিকজ ইট ইজ এন্টেইলড টু আ মেল কাজিন, মিস্টার কলিন্স। This situation reflects the precarious financial position of women who lacked male protection and wealthy marriages. তা বলছি কি, ফর ম্যানি উইমেন ম্যারিজেস ওয়াজ দ্য অনলি ভায়াবল পাথ টু ফিনান্সিয়াল সিকিউরিটি। অতএব এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এমন কারোর সাথে মেয়ের বিয়ে দিতে হবে যারা মোটামুটি স্টাবলিশড, তাই তো, এবং কার কত বাৎসরিক ইনকাম সেটা হিসাব করতে হচ্ছে, বিয়ে দেওয়ার আগে ভাবতেছে। হ্যাঁ, অ্যাজ দে কুড নট ইনহেরিট, দেখো মিস্টার কলিন্সের সাথে শেষ পর্যন্ত ব্যানেটসের কোনো মেয়ের বিয়ে হলো? বলো না। সে তো মোটামুটি একবার এলিজাবেথকে চাচ্ছে, একবার জেনকে চাচ্ছে, নাকি? মানে মোটামুটি মিস্টার কলিন্স যাকে একটা দিলেই হলো, এরকম ভাবছে। এবং অলরেডি তো সম্পত্তি পাবে। শেষ পর্যন্ত কার সাথে বিয়ে হলো? এলিজাবেথের ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, ফ্রেন্ডের সাথে। তার নাম কি ছিল? শার্লট লুকাস। শার্লট, তাই তো? This situation reflects the as they could not inherit wealth, hold political office or pursue professional careers. This economic dependence on men shaped women's social behavior and family dynamics, making marriage a matter not only of love but of survival. অতএব টিকে থাকার একটা বিষয়, এটা লাভের ব্যাপার নয়, যেটা উইকহ্যামের ক্ষেত্রে আমরা দেখলাম, তাই না? যে লিডিয়ার জীবনটা তো উল্টেই যাচ্ছিল। উইকহ্যাম কি ছিল পেশাগত দিক থেকে?
সোলজার। সোলজার ছিল, তাই না? Education and accomplishment. Education for women in Austin's time was largely informal and limited, while some girls for wealthy families were tutored at home, দেখো, and sent to boarding schools. The curriculum typically focused on accomplishment, skills that would make them attractive marriage partners. অতএব তারা চাকরি বাকরি করবে এটার জন্য তাদেরকে শেখানো হতো না, বরং তাদেরকে শেখানো হতো সেই সকল স্কিলস যেগুলো মোটামুটি তাদেরকে অ্যাট্রাকটিভ ম্যারিজ পার্টনার বানাতে পারবে, যেমন মিউজিক, ড্রয়িং, এমব্রয়ডারি, কোনো ল্যাঙ্গুয়েজ বা এটিকেট, রেদার দ্যান সাবজেক্ট লাইক ম্যাথমেটিক্স, ফিলোসফি, এগুলো পড়ানো হতো না, হুইচ ওয়ার রিজার্ভ ফর বয়েজ। একটু চিন্তা করো তো, আজ থেকে 200 বছর আগেও মেয়েরা কেমন জীবনযাপন করতো। শুধু 200 কেন, আমাদের এদিকেই তো মোটামুটি আমার মায়েদের ক্ষেত্রে দেখছি, আমার হয়তো ফুফুরা কিছুটা পেয়েছে, আমরা বা আমাদের বয়স বা আমাদের ছোট ভাই বোন বা আমাদের মেয়েদের এই বয়সটা মোটামুটি এখন লিগালি তারা বেশ ভালো অবস্থানে আছে। কিন্তু আমার মা, আমার দাদির দেখছি যে তারা কিভাবে ডমিনেটেড থাকতো। আমার দাদি তো মোটামুটি আমার দাদুর মুখের উপর কথা বলতে পারতো না, এরকম আর কি, হুঙ্কার একটা দিলেই ব্যাটার চুপ হয়ে যেত, আর মার ধরতো ছিলই। তখনকার যুগে পুরুষরা খুব মেয়েদের মারতো না, আমি তো দেখেছি যে কীভাবে মারামারি করতো। আরে বাবা, স্যার এখনো মারে না স্যার, এখনো তো স্যার মারেই স্যার, এখনো আছে, কিন্তু ওইভাবে মারামারিটা তখন যেমনটা হতো অতটা হয় না, বুঝতে পারছো? সংখ্যায় কম হতে স্যার, কিন্তু এবং মারের পরিমাণটাও এখন কিছুটা কম। যেভাবে স্যার ওদের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, তারা যদি ওই রকম ভাবে পেতো স্যার, তাহলে ছেলেরা স্যার টিকতে পারতো না স্যার। না সেটা তো একদম পারতো না, তো পারতোই না, এবং মেয়েরা আমাদেরকে ডমিনেট করতো। কেউ তো ডমিনেট করবে, এটা তো বলে ডমিনেটই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এখন ডমিনেশন তো করতেই হবে, সে মেয়েরা করুক আর ছেলেরা করুক, নাকি? ছেলেরা করুক, কিন্তু এটা তো নেবে না স্যার, ওই জন্য তো ওদেরকে স্যার মারধর করা, খারাপ কথা বলা, ছোট করে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া। কেন একটা মেয়েকে স্যার, ওরও তো অনেক স্বপ্ন থাকতেই পারে। আমাদের অনেক বান্ধবী আছে, ওদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে গেছে, কেন? পরে নাকি বিয়ে হবে না, বাচ্চা কাচ্চা হবে না, আবার মেয়েদের এত পড়তে হয় নাকি, এগুলা কথা কেন? ও পড়ুক, যদি সমান সমানই পড়াশোনা হয় তাহলে হোক। ছেলেকে যদি আমি এস্টাবলিশ করে দিতে পারি, মেয়েকে কেন দিতে পারবো না? তো আমাদের সমাজেরই অনেক সমস্যা আছে স্যার, এগুলা আসলে বলে তো লাভ। মেইন সমস্যাই তো সমাজে, বুঝো না? মেইন সমস্যা হচ্ছে সামাজিক প্রথা বা কালচার বা হচ্ছে মানুষের চিন্তা। আপনি দেখবেন বাবা মা যতই শিক্ষিত হোক না কেন, ওই পুরনো ধ্যান ধারণাগুলো এদের মধ্যে থাকবেই, এরা আধুনিক ঠিক হয় না। আমি তো বললাম ওটা তো পুরনো ধ্যান ধারণা, ওটা হচ্ছে বায়োলজিক্যাল ট্র্যাপ, এটা তো একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর। এখানে শিক্ষিত ধার্মিক অধার্মিক স্যার একটা বিষয় কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না স্যার, সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি ছেলেদের সবসময় বেশি স্যার। না, সিদ্ধান্তের ক্ষেত্রে ছেলেরা দ্রুত নিতে পারে, মেয়েরা একটু ভাবুক টাইপের হয়, ঠিক আছে? তো তারা কোনো সিদ্ধান্ত করে। দুইজনের মধ্যে কিছু তো পার্থক্য আছেই, এমন না যে দুইজন সমান, ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, সাইকোলজিক্যালি একটু ডিফারেন্স আছেই। তবে মানুষ হিসাবে অন্তত যেভাবে ট্রিট করা হয় মেয়েদের সাথে, এভাবে করাটা ঠিক না, সেটা আমিও অনেকটা ভাবি যে এটা এরকম ঠিক না। তার বুদ্ধি দিয়ে চলবে, তার সেন্স দিয়ে চলবে, আমি আমার বুদ্ধি দিয়ে সেন্স দিয়ে চলবো। সেটা ফ্যামিলি লাইফ হলে এবারে দুইজন ফ্যামিলি লিড করবো, তাই না? তার বুদ্ধিতে যতটুকু। তবে একটা বিষয় আমি দেখেছি, যেটা মানে মেয়েদের আচরণ এবং ছেলেদের আচরণের মধ্যে পার্থক্য দুই জায়গায়, জানো? যেটা আমি মানে কি বলবো, এটা আমার কাছে ইয়া লাগে যে একটা মেয়েকে একটা ছেলে নিয়ে চলতে পারে কিনা বলো? মেয়ে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে চাকরি করুক আর না করুক, কিন্তু একটা ছেলে যদি চাকরি না করে এবং যদি মেয়েটা চাকরি করে, তাহলে ছেলের যে কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আমরা জানি। ছেলে যদি চাকরি না করে, আর একটা হলো কি, ঘর জামাই যদি থাকে, ছেলে যদি ঘর জামাই থাকে, তাহলে বুঝতে পারবা কি অবস্থা। হয়তো সততে কিছু ভালো থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি ভালো থাকবে এই পুরুষটা, বলো তো? না স্যার, না স্যার, ওই যে সেখানে দেখা যায় যে ছেলে ডমিনেন্স হচ্ছে আবার। তা সেই ক্ষেত্রে দেখা যায় যে বললাম যে ওই ক্ষেত্রে ছেলেরা কিন্তু তার ওয়াইফকে নিয়ে বা মোটামুটি চলতে পারতেছে, সে চাকরি করুক না, কিন্তু একবার যদি ছেলে তার অর্থনৈতিক ইয়া হারায়, তাহলে মনে করবা যে তার অবস্থা কিন্তু খারাপ। তাহলে এক্ষেত্রে কি মেয়েদেরকেও তুমি কি একই ইয়াতে ফেলছো না? তারাও কি পুরুষের মতোই না, বলো? অবশ্যই ডমিনেট করছে না, আমি তো দেখতেছি, আমার আশেপাশে অনেক দেখছি, এই জন্য বলতেছি যে এখানে সমন্বয়ের সমস্যা স্যার। যদি মেয়েরা একটু উপরে চলে যায়, ওরা নিজেদেরকে একটু অন্যরকম ভাবে স্যার, এটা অস্বীকার করার জায়গা নাই স্যার। এখানে যদি আমাদের সমস্যা সবারই, শুধু সুযোগটা পাওয়ার অপেক্ষা, কে ডমিনেট করবে আর কে করবে না।
আমরা সবাই একই স্যার রকম। মেয়েরা ডমিনেট করে এইভাবে যে আমি চাকরিও করবো, আবার বাড়ির সমস্ত কাজকর্ম সন্তান বা আমার দেখতে হবে, আর আবার স্বামী কিছুই করবে না, তার কথা শুনবো। এই ক্ষেত্রে তো এমনি ডমিনেশনটা চলেই চলে আসে। আছে, কেন আমি হ্যাঁ সহ্য স্যার। করবো? মেয়েদেরকে বাধা করতে হবে, ছেলেরা যেগুলা যেগুলা করে ওগুলা করতে হবে, ছেলে আরে চাকরি ভাই, করবে। ও বাজার কোনো ব্যাপার? রান্না বান্না আর বাচ্চা সামলানো কত কষ্ট তুমি যদি জানতে। ডমিনেশন চলবে, যেটাই হোক ডমিনেশন চলবে নাকি? বাচ্চা তো সেটাই। যেমন একটা মেয়ে ছাড়া একটা বাচ্চা হওয়া সম্ভব না, ঠিক তেমনি বৈধভাবে একটা ছেলে ছাড়াও তো বাচ্চা হবে না, না তো দুজনেরই তো একটা থাকবেই এখানে। সমান তো অংশগ্রহণ এখন এই নাকি? রেসপেক্টের জায়গাটাকে দুজনে যদি ঠিক মতো রাখে স্যার, তাহলে সংসারগুলো ভালো হয় এবং সামনে অনেক দূর যায়। এটা তো আর এমন না যে আমার আজকে ভালো লাগতেছে না আর একটা ছেলেকে বিয়ে করলাম বা আর একটা মেয়েকে বিয়ে করলাম। বর্তমানে যে অবস্থা স্যার, মানে একটু কিছু হলেই রাগারাগি করে বাপের বাড়ি চলে যাচ্ছে, বাবা মা গুলো অ্যালাউ করে যে মানে কারো দোষ দেখবে না, মানে কি খালি এক পক্ষের কথা শুনে বিচার করতে দৌড়ায়, আলটিমেটলি দেখা যায় স্যার সংসারগুলো ভেঙে যাচ্ছে এবং সে পরবর্তী তার যে সাফার সেটা করতেই হচ্ছে। তো এগুলো একটু মানে মানে অল্প বয়সে বিয়ে হলেও সমস্যা, আবার বেশি বড় হয়ে মানে যে মানে শিক্ষাগত যোগ্যতা বেশি নিয়ে তখন একটু বেশি চিন্তা ভাবনা করে তো স্যার, মানে নিজের একটু মনে করে যে আমার ওয়েট অনুযায়ী আমার তো এই জামাই চলে না, হ্যান না, বা এরকম টাইপের করতে গিয়েও ঝামেলা। মানে ছেলেরা আসলে একটু শিক্ষিত মেয়ে পাচ্ছে না, শিক্ষিত মেয়েরা শিক্ষিত ছেলে পাচ্ছে না নাকি? ব্যাপারটা সবকিছু জি, কারসিটি পড়ে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখন কিছু করার নেই। আমার কথা হলো সেটা না যে সবাই তার যুক্তি দিয়ে একজন আরেকজনের অবস্থান দিয়ে চলবে। এইখানে যখনই নারী পুরুষ কথাটা আসে না, এখানে আমার আপত্তি যে নারী পুরুষ কথাটা এখানে আসবে কেন, এসে একজন আরেকজনকে ডমিনেশনের কথা আসবে কেন, বুঝতে পেরেছো? এই কথাটাই যে যখনই একটা বিষয় আসতেছে, নারী পুরুষকে ডমিনেট করছে, পুরুষ নারীকে ডমিনেট করছে, অতএব আমি একটা জিনিসই বুঝলাম যে সুযোগ পাইলে যে সুযোগ পাবে সে বাকিদের ডমিনেট করবে, এটাই হচ্ছে উপায়। এই জায়গায় হচ্ছে সমস্যা। ঠিক আছে, যুক্তি দিয়ে চলার মানুষ আমরা পৃথিবীতে খুব কম আছি, এবং যারা যুক্তি দিয়ে চলতে পারে তারা মোটামুটি সংসারটা ভালো মতো করে যায়, আর যারা আমরা যুক্তি দিয়ে চলতে পারে চাই না তাদের স্যার, অবস্থা খারাপ আছে। আমরা এইখানে সুখেই থাকতে চাই। হ্যাঁ, সবাই সুখে থাকতে চায়, কিন্তু সুখের জন্য যে ছাড়টা সেটা সবাই দিতে চায় না, বুঝতে পেরেছো? সেটাই কেউ দিতে চায় না, সমস্যাটা এই জায়গায়। স্যার যুক্তি না স্যার, এটা কনসিডার করে চলতে হবে স্যার। ওই কনসিডার করা মানেই তো যুক্তি দিয়ে চলা, যুক্তি দিলেই তো কনসিডারেশনটা আসবে, সেই জায়গায় তো সে যেতেই চাচ্ছে না। তাই না? কনসিডারেশন তো তখনই হবে যখন একটা যুক্তিতে করবো যে আমার এটাকে করা উচিত, তোমার ওটা করা উচিত, তাই না? রান্না বান্না সবাই করতে পারে, উভয়ই করতে পারে, সেটা শিখে নিতে হবে দুইজনের মধ্যে। তুমি এখন তোমার ওয়াইফকে চাকরি করাবা কি করাবা না, এখন সেই সিদ্ধান্ত যদি তুমি নাও, তাই না? তুমি এখন যদি তার তোমার ওয়াইফের উপর ছেড়ে না দাও, তাহলে সেটা তো তাহলে সেই জায়গায় সে ডমিনেটেড হলো তোমার কাছে। তার হয়তো ইচ্ছা আছে, তুমি তাকে করতে দিচ্ছ না, বা তার ইচ্ছা নাই, তাকে তুমি জোর করে চাকরি করাচ্ছ। উভয়ের একটা স্যার এর সিদ্ধান্ত নেওয়া জন্যই উচিত। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা সবথেকে না, জরুরি সেটাই, আগে যখন তুমি থেকেই। সংসার করবা তখন আর কেউ না, তখন আর কেউ না, তোমাকে প্রোটেকশন দিতে হবে। স্বামী তার স্ত্রীকে প্রোটেকশন দিবে, স্ত্রী তার স্বামীকে প্রোটেকশন দিবে, বাইরের কথা তারা শুনবে না। যেমন আমি আমার ক্ষেত্রে যেটা যেটা বলি, কেউ আসলেই তোমাদের মনে করো ম্যাডামের চাকরি করার ইচ্ছা নেই, এই চায়ও না যে মোটামুটি আমরা সংসার করব, ঠিক আছে? তো এরকম পড়াশোনা করেছি মানে এখন সবাই আসে, এই মাস্টার্স পাস হয়ে গেছে, চাকরি করবা না, চাকরি না করলে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। এখন এখন ওই যে সামাজিক চাপ, যে পড়াশোনা মাস্টার্স করেছো মানেই তোমাকে একটা চাকরি করতে হবে, চাকরি না করলে কি মেয়েদের মান সম্মান থাকে, মেয়েদের কি চলে, এই রকম মনে করো তাকে বোঝাচ্ছে। এখন স্যার সে তো চাকরি করার কারণও তো আছে স্যার, কারণ হচ্ছে একটা মেয়ে যে চাকরি করে না স্যার, সে একটা তার শ্বশুর বাড়িতে গিয়ে তার যে কথার মূল্যায়ন যে হয় না স্যার, সে যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারে স্যার স্বামীকে বা তার শ্বশুর বাড়িকে স্যার, তখন স্যার তার কথার যে তার তার মতামতের আবার মূল্যায়ন করা হয় শ্বশুর বাড়ি থেকে। তো সেই দিক থেকে চিন্তা করলে তো আবার মেয়েরা তো চাইবে যে আমাকে মূল্যায়ন করা হোক। না, সেটাই তো তো বলতেছি, সেখানেই তো সমস্যাটা, সেই জায়গাতেই তো সমস্যাটা, যে তুমি আমরাই তো আমাদের ফাঁদটাকে পেতে রেখেছি নাকি? আমি জি স্যার। আমার মেয়ের কথা ভাবতেছি, আবার আরেকজনের মেয়ের কথা আরেক রকম করে ভাবতেছি। এখানেই হ্যাঁ তো স্যার, মানুষের এখানে সমস্যাটা। এখানেই আমাদের সমস্যা সমস্যা স্যার। তো এই জায়গাতে যে আমরা আমাদের দিকটাকে একরকম করে ভাবি, অন্যের দিকটাকে আরেক রকম করে ভাবি, বুঝতে পেরেছো? যেমন একটা মানে পরিবারে এরকম যখন একটা মেয়েকে যে আমি আমার ছেলের বউকে দেখতে পারতেছি না, আবার আমার মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে একটু অন্যরকম ভাবে ট্রিটেড হয়, তাহলে আমি আবার ওটাকে সহ্য সহ্য করতেছি না, করতে তাহলে পারছি না। একটা কথা আছে জি না, স্যার। যে এরকম একটা কথা আছে না, যে জামাই আমার ছেলের মতো, বুঝতে পারছো? মানে আমার জামাই আমার ছেলের মতো, শুধু আমার ছেলেটা
বউয়ের আচরণ নিচে চলে গেছে। বুঝতে না পেরেছেন? স্যার, ওই যে না, আমি তো শুনছি ওটা স্যার, যে আমার ছেলেটা ভীষণ খারাপ, শুধু বইয়ের কথা হ্যাঁ, শুনে, বউয়ের আর কথা আমার শোনে। জামাইটা এত ভালো যে আমার আমার মেয়ে ছেলের সব মতো। কথা শুনে। হ্যাঁ, সব কথা শোনে। বুঝতে পারছো? এই এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, যে আমার ছেলেটাই খারাপ, শুধুমাত্র আমার বউয়ের কথা শোনে আর তার শাশুড়ির কথা শোনে, আর আমার জামাইটা আমার এত ভালো যে শুধু আমার কথা শোনে, আমার বউয়ের কথা শোনে নাকি তার মানে ছেলে মেয়েকে খুব ভালোবাসে, আমি যা বলি আমার জামাই তাই শোনে, অথবা আমার জামাই একদম আমার ছেলের মতো আর আমার ছেলেটা হচ্ছে পর। তো এই যে মেন্টালিটি, এগুলো তো আমাদেরই সমস্যা। এবং ওই মেয়ে আবার নারী স্বাধীনতা চাচ্ছে, ওই মেয়ে আবার মেয়েদের ইয়া কথা ভাবতেছে, আবার ওই মেয়ের আবার দেখাচ্ছে তার তার বৌমার যদি ছেলে না হয় তাহলে আবার ওই শাশুড়ি আবার রেগে যাচ্ছে, যাচ্ছে কিনা বলো? হুম। জি স্যার, জি ওই স্যার। ওই শাশুড়ি আবার রেগে যাচ্ছে কেন তার বৌমার ছেলে হচ্ছে না, তাকে ডিভোর্স দিতে হবে কারণ তার শুধু মেয়েই হচ্ছে। এখানে তো মেয়েটার দোষ নাই তো, এখানে ছেলে মেয়ে হওয়ার ডিপেন্ড করে ছেলের উপরে, ও কোন সেটা ক্রোমোসোম বুঝে না দিবে কে? না এই দিবে আধুনিক সেটা। যুগে বুঝে না এমন যে অন্তত 8 বা 9 পাস করেছে, সে তো জানে এই কত ঘটনাটা, যে ছেলে হওয়া মেয়ে জি হওয়ার ক্ষেত্রে কার ইয়া বেশি। তারপরেও জি স্যার। এটা বুঝেও তো আমরা না বুঝি, এখনো বুঝি না। মূল কথা হলো মেয়ের উপর চাপিয়ে দিয়ে মেয়েকে খুন করে দাও, মেরে দাও, না হয় বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে আর একটা মেয়ে বিয়ে করে যেন ছেলে হয়, কারণ আমার বংশের বাতি দিতে হবে। হ্যাঁ, কেরোসিন তেলের অভাব আছে, বুঝতে পারছো? কেরোসিন তেল আনতে হবে, নাই বংশ নিভে যাবে। কি আমার বংশ বাবা? হ্যাঁ, বংশ আমাকে একদম রাজকীয় বংশ, যেটা আমাকে এখন বংশ পরম্পরায় তেল দিয়ে জ্বালিয়ে রাখতে হবে। এইগুলোর জন্য আমাদের মেয়েদেরকে বলে দিতে হচ্ছে। হুম। ওই তো বললাম, যখন সতীদাহ প্রথা ছিল তখন একটা জিনিস ভাবো, যে ওয়াইফকে এত সতী রাখতে হবে যাতে ওর মৃত্যুতে আমার ছেলে একদম স্বর্গে যাবে, বুঝো না? এবং বিয়েটা হতো গৌরীদান। গৌরীদান মানে কি? গৌরীদান বুঝো? তখন হিন্দু সমাজে প্রচলিত বিয়ে আর ছিল কখন? ছোটবেলায় বিয়ে দিয়ে দিত। মানে মূল কথা হলো মেয়েদের মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা হওয়ার আগেই তাকে বিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে তার সতীত্ব না হারায়। আর সতী ওয়াইফ থাকা মানে পুরুষ আমার স্বর্গে যাবে। হ্যাঁ, তার জন্য পুরুষ মারা গেলে ওই সতী ওয়াইফকে তার সাথে পুড়িয়ে দিতে হবে, তাহলে নাকি সে স্বর্গে যাবে। কি চিন্তা ভাবনাগুলো আমাদের একটু ভাবো তো। একজন মানুষকে তার মৃত্যুর এখনো সময় হয়নি, তাকে আমরা পুড়িয়ে দিচ্ছি শুধু একজন পুরুষকে স্বর্গে পাঠানোর জন্য। হুম। এগুলো আর আমরা ভাবলে, কত ভালো আছি, এইগুলো ভাবলেই তো গায়ে কাটা দেয়। এটা জাস্ট আজ থেকে 200 বছর আগের ঘটনা, তাই না? হুম। স্যার স্যার এখন আজকে হচ্ছে একটা বই পড়তেছিলাম, মানে রাসূলের জীবনী পূর্ণাঙ্গ তো, এর আগেও পড়েছি আবার নতুন করে শুরু করছি। তো ওইখানে হচ্ছে আমাদের যে জাহেলিয়ার যুগ ছিল তখন যে নারীদের প্রতি মানে যেরকম বর্বরতা ছিল, এখন মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেটা তো বলছি যে আমরা আজ থেকে 200 বছর আগেই হিন্দু সমাজের মেয়েদের কথা ভাবতে পারো, যে তার মানে 5-7 বছর হওয়ার আগেই তাকে বিয়ে দেওয়া হচ্ছে, এবং সে 13-14 বছরের মধ্যে সন্তান হয়ে যাচ্ছে, এবং তার স্বামী যদি অল্প বয়সে মারা যায় তাকেও মরতে হবে। মানে তার জীবিত থাকাটা তার স্বামীর উপর ডিপেন্ড করছে, মানে তার মানে তার স্বামীকে এত যত্ন নিতে হবে যাতে স্বামী না মরে। স্যার বিয়ে দিতই তো বুড়ো বুড়ো লোকের সঙ্গে, তো হ্যাঁ, তারা সেটা তো তো- মরতোই। হ্যাঁ, না সেটা তো আছেই, সেটা তো আছেই। টাকা পয়সা আছে এমন দেখে দেখাচ্ছে বুড়ো বুড়ো বয়সের সাথে বিয়ে দিয়ে দিত। এগুলো নিয়ে তো অনেক সিনেমা আছে বা অনেক লেখালেখি আছে, তাই না? আমরা রবীন্দ্রনাথেরও অনেক লেখা দেখছি, অনেকগুলো। হৈমন্তী, অপরাজিতা থেকে শুরু করে অনেক, যে 17 বছর, এখন মেয়েদের 17 বছর কোনো বয়স বলো তো? অথচ 16-17 হলে সেই মেয়ের আর বিয়ে হতো না তৎকালীন সমাজে, বুঝতে পারছো? 11-12 হলে মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু 16-17 পার হলে আর তার বিয়ে হওয়ার সুযোগ নেই, সে আইবুড়ো হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, তাই বলছে, দেখো এখানে বলছে কি, অ্যাজ অস্টিন শোজ ইন হার নভেলস, ইন্টেলিজেন্স, মোরাল সেন্সিবিলিটি ইন উইমেন ওয়ার অফেন আন্ডার ভ্যালুড। হ্যাঁ, যেমন আরেকটা নভেল আছে, এই যে নর্থাঙ্গার অ্যাভি, ফর ইনস্ট্যান্স, অস্টিন মক্স দ্য সুপারফিশিয়ালিটি অফ দ্য অ্যাকমপ্লিশমেন্ট কালচার, যে মেয়েদেরকে অ্যাকমপ্লিশ করাতে হবে, কীভাবে ড্রেস পরতে হয়, কীভাবে কফি বানাতে হয়, ঠিক আছে তো? এবং তাকে একটা হিরোইন হতে হবে, চ্যাম্পিয়ন্স আর হিরোইন, তাকে হিরোইন হতে হবে, বুঝতে পেরেছ? কার মতো? ক্যাথরিন মরল্যান্ডের মতো, হু ভ্যালুজ ইমাজিনেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। সিমিলারলি আরও নভেলগুলোতে, এমা, দ্য হিরোইন ইজ পোর্ট্রেড অ্যাজ ইন্টেলেকচুয়ালি কেপেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, চ্যালেঞ্জিং দ্য কনভেনশনাল ইমেজ অফ প্যাসিভ ফেমিনিটি। তবে আরেকটা বিষয় যেটা পড়লাম, এই যে 7 কাহন নামে একটা পড়তেছিলাম এই ছুটির ভিতরে, এর আগে করেছিলাম, সেটা আবার নতুনভাবে দেখলাম কি, যে মেয়েরা মানে বললাম কি একটু বিদ্রোহী টাইপের, তাদের কিন্তু শেষ পর্যন্ত আবার সংসারও হয় না। আমরা পুরুষেরা কোন জাতীয় মেয়ে চাই বলো তো? কোন জাতীয় মেয়েকে ওয়াইফ হিসাবে চাই?
বলো, পুরুষরাই বলো যে তুমি কেমন মেয়ে চাও, বলতে পারবা কেউ একজন? স্যার মেয়ে স্যার কেমন চাই সেটা আমার অবস্থানের উপর নির্ভর করবে স্যার। আমি যদি এখন দেখা গেল যে আমি ভালো চাকরি করতেছি, এখন আমি যদি ওইরকম ছোট অনেক কম বয়সী বা কম শিক্ষিত মেয়েকে নিয়ে আসি স্যার, তাহলে ওর সাথে তো আমার মেন্টালিটিতে যাবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি স্যার একই রকম চিন্তা ভাবনা বা একটু ছোট কম বেশি এরকম হলে স্যার ভালো হয়। আর সব সময় সব ছেলেরা এটাই চায় স্যার, এটা সত্য কথা স্যার, যে ছেলেরা চায় যে মেয়েরা তাদের থেকে একটু মানে লোয়ার ক্লাস হোক, সেটা পরিবারগত দিক থেকে হোক হ্যাঁ, অথবা মানে আমি ফিনান্সিয়াল দিক শিক্ষার থেকে হোক, অর্থটা এতে বলতেছি করে না, মানে এটা শিক্ষা বা সামাজিকতা না, মানে তার মেয়ের দিক থেকে কেমন চাই আমরা, মেয়েটা কেমন মেন্টালিটির হবে স্যার মেয়ের এরকম। মেয়ের দিক থেকে মানে ছেলেরা এক্সপেক্ট করে সে নম্র হবে, ভদ্র হবে, বা তাকে গুরুত্ব দিবে, প্রায়োরিটি দিবে, হ্যাঁ, মানে আমার কথা মানে শুনবে, এইভাবে আমি তার যা মনকে বলবো তাই বুঝবে মানবে, ব্যাপারটা। এরকম তাই না? আমি যা বলবো তাই মানবে নাকি? জি স্যার। জি আমার স্যার। উপর কথা বলবে না, এটাই তো আমরা চাই। আচ্ছা, এবার মেয়েরা কি ধরনের ছেলে চাই বলো তো? মেয়েরা আছো, মেয়েরা কি ধরনের ছেলে চাই? ছেলেটা অ্যাটলিস্ট ভদ্র হবে, ওই কথায় উঠবসের দরকার নেই, পার্সোনালিটিহীন হইয়ে। কোথায় উপসের দরকার নেই নাকি? হ্যাঁ, আর ক্যারেক্টার ওই সব ছেলেগেরা আমার আর একরকম পুরোই চাই প্যারা আর লাগে। বিয়ের পরে আরেক রকম। মেয়েরা স্যার চায়- স্ট্রং পার্সোনালিটি সবার সাথে হবে, কিন্তু আমার সাথে নমনীয় হতে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় যে কম আমার কথা স্বামী- বলবি। হ্যাঁ, আমার স্বামী অনেক মানে অনেক বড় চাকরি করবে, তার আলাদা শক্তি ক্ষমতা থাকবে, এমন স্বামী হবে যাকে সবাই মানবে, হ্যাঁ, কিন্তু আমার কথা আমার স্বামী শুনবে নাকি? স্যার আরেকটা আমার মেয়েরা চায়, সেটা হলো যে অবশ্যই কেয়ারিং হতে হবে। হ্যাঁ, সেটা তো ওই তো বললাম, তার মানে তো এটা যে আমরা যেমন ছেলেরা চাই যেমন আমার ওয়াইফ আমার কথা মানবে, আমার কথা বুঝবে, আমার সাথে চলবে, ঠিক মেয়েরাও চায় যে আমার স্বামী অন্তত আমার কথা শুনবে, আমার প্রতি একটু কেয়ার নিবে। হ্যাঁ, একদম হয়তো ডমিনেটিং হবে না, তাই তো, এরকম আর কি। এবং টাকা পয়সার ব্যাপার থাকবে, সামাজিক একটা প্রতিপত্তি থাকবে, সমাজে একটা নাম থাকবে, তাই না, আলাদা একটা খ্যাতি থাকবে, এরকম একটা বিষয় চাই। কিন্তু আমরা ছেলেরা কি চাই যে এমন একটা মেয়েকে বিয়ে করবো যার সামাজিক প্রতিপত্তি থাকবে, তার অনেক খ্যাতি থাকবে, তাকে নিয়ে আমি সংসার করবো, এটা ভাবতে পারো? বাবা, এরকমটা আমরা কোনো আশা করেছি যে আমার মেয়ে আমার ওয়াইফ হবে এরকম একজন ব্যক্তি যে হবে, তার অনেক ক্ষমতা থাকবে, তার অনেক টাকা পয়সা থাকবে? এটা কি আমরা পুরুষরা কখনো ভাবি মেয়েদের দিক থেকে? না, এটা ভাবি না এটা স্যার। কখনোই আমরা ভাবি না। কিন্তু ওই যে বললাম, এখানে দেখো চিন্তা ভাবনার একটা ব্যাপার, যে ছেলেরা কখনোই ভাবে না যে মেয়ের অনেক টাকা, তবে হ্যাঁ কিছু ছেলে আছে তারা চাই যে মেয়ের বাপের অনেক টাকা পয়সা থাকবে এবং মেয়ের মানে বাপের একটাই মেয়ে হবে, ঠিক আছে তো? মানে জি বিনা স্যার। পয়সার, মানে বিনা পয়সার ব্যবসা, একদম বিনা পুঁজিতে তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, যে একটাই মেয়ে হবে বাপের এবং সেই বাপের অনেক টাকা পয়সা থাকবে এবং মেয়েটা মোটামুটি চেহারা থাকলেই হবে, আমি মোটামুটি সেক্ষেত্রেই ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবো, এরকম চিন্তা ভাবনা ছেলে মেয়ে আছে অ্যাডজাস্ট না? করে নেবে। হ্যাঁ, ছেলে আছে না অনেকেই, অনেক আছে কিন্তু, জি এবং স্যার, ওরা আছে। কিন্তু আবার এই সকল সুবিধা নেওয়ার সুযোগেই থাকে। তো যাই হোক, এরকম বললাম কি যে আসলে আমরা মানুষ আমাদের মানসিক অবস্থান দিয়ে চলি, সব কিছু কি আইন কি আজ পর্যন্ত সব কিছু রক্ষা করতে পেরেছে? মানুষের মানসিকতা চেঞ্জ না করলে কি এগুলো কি বলে কয়ে এগুলো দিয়ে হবে বলো? চেঞ্জ হয়েছে? না মানে স্যার। আইন চেঞ্জ হয়নি। থাকলেও আইনের একটা ফাঁক খুঁজে, ওই যে যে ফাঁক খুঁজে, কারণ কি যেটা নিজের দিবে। সুবিধা, বলে ওই যে তো বললাম। নিজের হ্যাঁ। মতই সুবিধার মতো। তাই বলছে এখানে যে দেখো যে এমা দ্য হিরোইন ইজ পোর্ট্রেড অ্যাজ ইন্টেলেকচুয়ালি কেপেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড চ্যালেঞ্জিং দ্য কনভেনশনাল ইমেজ অফ প্যাসিভ ফেমিনিটি, যে ফেমিনিটিটা প্যাসিভ হবে না, তারা সবসময় পুরুষের কথা শুনবে বা ভাববে, এরকমটা না। ডেসপাইট দিস লিমিটেশন অস্টিন হারসেলফ রিসিভ আ ব্রড এডুকেশন অ্যাট হোম, ঠিক অনেকটা কার মতো জানো? আমাদের ভারতীয় উপমহাদেশের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো নাকি? তিনি বাসায় পড়াশোনা করেছেন এবং তিনি মোটামুটি অনেক লিখেছেন, দেখা রিডিং ওয়াইডলি অ্যান্ড রাইটিং prolifically. Her own life illustrates how women, even within restrictive system, could carve out intellectual and creative space for themselves. এবার ম্যারিজ অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশন দেখো, ম্যারিজ ওয়াজ সিন অ্যাজ দ্য আলটিমেট গোল ফর উইমেন, দে ওয়ার জাজড লার্জলি বাই দেয়ার বিউটি, মডেস্টি অ্যান্ড অ্যাবিলিটি টু সিকিউর আ গুড হাজব্যান্ড। এটাই তাদের একটা গুড হাজব্যান্ড থাকতে হবে, আর কিছু যেন তাদের চাওয়া নাই, তাদের আর কিছু নাই। হ্যাঁ, তাদের শিক্ষা চাওয়া নেই, সামাজিক প্রতিপত্তি চাওয়া নেই, সামাজিক নাম এগুলোর দরকার নেই, তারা একটা গুড হাজব্যান্ড পাইলেই বাপ মা খুশি, সমাজও খুশি। এবং উইমেনদের ব্যাপারটা বিবেচনা করা হচ্ছে কার দিয়ে? তার স্বামীর দিয়ে। হ্যাঁ, ওর স্বামীর এত ইনকাম, তার স্বামীর এত সম্পত্তি, তার স্বামী এই করে সেই করে, এরকম একটা। অতএব মেয়েকে বিবেচনা করা হচ্ছে কাকে দিয়ে? স্বামীর মাধ্যম দিয়ে। হ্যাঁ, তার স্বামী কী করতেছে। অতএব সোশ্যাল নর্মস এমফাসাইজ চ্যাস্টিটি, অবিডিয়েন্স অ্যান্ড, এই যে এটা আমরা সবসময় চাই নাকি, যে চ্যাস্টিটি, অবিডিয়েন্স অ্যান্ড ডোমেস্টিসিটি, এটা আমরা সামাজিকভাবে পুরুষরা চেয়ে থাকি যে মেয়েরা এরকম হবে।
অবিডিয়েন্স হবে, ডোমেস্টিক হবে, বাড়ি ঘর গুছিয়ে রাখবে, আমার সন্তানকে দেখভাল করবে, এরকমটাই আমার চাই। A woman's reputation was fragile and crucial. হ্যাঁ, any suggestion of impropriety could ruin her social prospect. আর একটা ব্যাপার কি ছিল, যদি কোনোভাবে একটা দুর্নাম রটে যায়, যেটা একটা ছেলে এবং একটা মেয়ে উভয়ে জড়িত ছিল, এক্ষেত্রে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা কার দিকে হবে? হ্যাঁ, এখন যেমন আমাদের তোমার হচ্ছে ইসলামী বা খ্রিস্টান বা ইহুদির নিয়মে কি করা হতো, যে কোনো মেয়েকে যদি ব্যভিচারে ধরা হতো তাহলে তাকে পাথর ছুঁড়ে মারা হতো, নাকি? জি স্যার। এটা মেয়েটাকে মারা হতো না, স্যার ছেলেটাকে মারা হতো? ইসলাম ধর্মে স্যার ছেলে মেয়ে উভয়কেই দিতে হবে। হ্যাঁ দেখো, ওই যেটা বলতেছি যে তাহলে পাথর ছুঁড়ে মারা হবে, বুঝতে পেরেছো? এবং ইহুদি নিয়মে বিশেষ করে প্রচলিত সেই ছিল কি, যে মেয়েকে মারতেছে, ছেলের কোনো খোঁজ নাই ওক্ষেত্রে, ঠিক আছে? তো এরকম যে বায়োলজিক্যাল ট্র্যাপে মেয়েটা পড়ে গেছে, ছেলেটা না, ছেলে তো ওই ট্র্যাপের বাইরে, মেয়েরা ওই ট্র্যাপের ভিতরে। এখানেই অটোমেটিক অনেকগুলো সমস্যা মেয়েদের সামাজিকভাবে হওয়ার কারণে, এই জন্য পুরুষরা বা একটা পরিবারে সবসময় ছেলে চায়, কারণ ছেলে চাইলে টেনশনটা কম, মেয়ে চাইলে টেনশনটা বেশি, ঠিক আছে? তাই বলছে দেখো, আজকে একটা মেয়ে কল দিয়েছে ফার্স্ট ইয়ারে পড়ে, এখন ও খুব ডিপ্রেশনে আছে। কিসের জন্য? মেয়েটা হিন্দু পরিবারের, মেয়েটা নিজেই বলতেছে স্যার আমি একটু দেখতে অসুন্দর, একটু ছোট, গায়ের রং কালো, তো এই জন্য আমাকে বিভিন্নজন বিভিন্ন কথা বলে, ঠিক আছে? আমি পড়াশোনা করেছি এই জিদ নিয়েই, এসএসসিতে আমি গোল্ডেন A+ পেয়েছি, এইচএসসিতে একটু সমস্যার কারণে পাইনি, ঢাকা ভার্সিটিতে আমার পাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মা আমাকে শুধু ঢাকা ভার্সিটিতেই পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, আর অন্য কোনো ভার্সিটিতে দেয়নি, এ কারণে আমাকে শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এই নিয়ে প্রতিনিয়ত আমাকে কথা শুনতে হচ্ছে, আমি এত ডিপ্রেশনে আছি যে আমি পড়াশোনা ঠিকমতো করতে পারছি না। এখন এই ক্ষেত্রে তার সমাধানটা কি? দেখো, এই সময় এসেও বাপ মা এরকমভাবে তাদের ছেলে মেয়েদেরকে ডমিনেট করতেছে। নিজের মেয়ে তো, তাই না? নিজের মেয়েকে এমন এমন কথা বলেছে যেগুলো মানে তোমাদের বলতে পারছি না আমি, যে এইরকম কথা কি মেয়েদেরকে বলে বাপ মা কখনো? আমি তো অবাক হয়ে যাই, বুঝতে পেরেছ? স্যার সমস্যা স্যার ওই বেশি স্যার, ওরা করে কি স্যার, মানে মা বাবা গুলোকে স্যার মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে, আর এতে করে হয় কি মা বাবা তখন বাচ্চাদের উপর এটা স্যার অ্যাডমিশনের সময়ও হয় স্যার, মানে পাশের বাসার আন্টিতে এতই মানে কি বলবো স্যার, একটা মানে ওনারা আসে অল টাইম নিজের সন্তানের খোঁজ না বলতে আমাদের কায় কোথায় চান্স পাইলো না পাইলো এগুলো নিয়ে। এখন এতে করে হয় কি বাপ মা এটাকে নেগেটিভলি নিয়ে আসে, এখন বাচ্চাদেরকে খাওয়ার টেবিলে বসে হ্যাঁ এত টাকা খরচ করলাম, তুমি কোথাও চান্স পালা না, হ্যান্ড, এটা তো স্যার একটা জটিল বিষয়, এখানে চান্স পাবে না না পাবে পড়াশোনার উপর ডিপেন্ডস করে, ভাগ্য অনেকটা নির্ভর করে। তো এই জিনিসগুলো স্যার স্যার বাবা মা ভালো থাকতে চাইলেও পারে না স্যার, এটা হয়ই না। আমি তো আমার দিক থেকে দেখেছি, আমি যখন মাস্টার্স পাস হয়ে গেলাম, কোনো চাকরি নেই, 2012-তে জি স্যার। মাস্টার্স শেষ, 4 বছর যে আমি কি ধরনের ডিপ্রেশনে ছিলাম, দাদুর সাথে কল দিলে আমার শুধু গন্ডগোল হতো, হ্যাঁ ওর ছেলে এই চাকরি পাইলো, ওর ছেলে ওই চাকরি পাইলো, লোকে বলে তো নাতি আর কতদূর পড়াশোনা করবে, পড়াশোনা তো হয়ে গেলো, চাকরি কি আদৌ পাবে নাকি পাবে না? হ্যাঁ আমার অ্যাডমিশনের সময় তো স্যার আরো একটা মানে আঙ্কেল, উনি আল্লাহ নয় ভালো করুক, উনি আমার বাসার বাইরে দাঁড়ায় হয়েছে, আমি নামাজ পড়তে গেছি, উনি আমাকে ধরবে জন্য দাঁড়ায় আছে, মানে উনি জানেই যে আমার ভয় নাই, মানে আমাকে কথা শোনাবে। তো এগুলি কি ধরনের মেন্টালিটি, আমি তো এমনি ডিপ্রেশন আছি, তখন এমন মনে হচ্ছে যে মনে হচ্ছে মাটিও আমাকে বলতেছে যে তুমি আমার উপর দিয়ে হাঁটিও না, তোমার মতো ব্যর্থ মানুষের আমার উপর দিয়ে হাঁটার অধিকার নেই, এরকম মনে হচ্ছিল নিজেকে, যে কি পড়াশোনা করি। এই জায়গাগুলো রেজাল্ট ভালো হইলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, ফোন দিয়ে জানাতে হয় আমার রেজাল্ট ভালো হয়েছে, আর না হইলে এরা কোত্থেকে যেন খবর পেয়ে দৌড়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই তো স্যার তাহলে আমার ঘটনা বলি স্যার, শোনেন একটু। আমি হচ্ছে মেডিকেলের পরীক্ষা দিয়ে, যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা, তো আমার হচ্ছে কোশ্চেন্স আমি পড়ছি একটা, দাগাইতেছি আর একটা, এরকম করে 5-6টা দাগাই ফেলছি। পরে যখন আমি বুঝতে পারছি যে আমি ভুল দাগাইছি, তখন আমার আর মাথায় কাজ করতেছে না। পরে রেজাল্ট যখন দিল, শুধু ফোনের উপর ফোন, আমি ফোন টোন সব বন্ধ করে আমি বাড়ি থেকে বের হতাম না স্যার। না ওইটাই মানুষজন, যে একটা জিনিস খেয়াল রাখবো, মানুষ তোমাকে খোঁজ নেয় কিসের জন্য? তুমি কতটুকু সফল হয়েছো সেটা জানার জন্য না, তুমি ব্যর্থ হলে ওরা খুশি হয়, এই খুশিটা তারা পাওয়ার জন্য ফোন দেয়, ঠিক আছে? আমি তো দেখেছি, বললাম তো সমাজ এখানে সবচেয়ে বড় খারাপ ভূমিকা পালন করে মানুষের জীবনের জন্য,
যত সমস্যা সব সামাজিক এবং কিছু ঈর্ষাপরায়ণ মানুষের জন্য, এবং আমরা একে অন্যের জন্য আর কি ঈর্ষাপরায়ণ, এটা হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, কারো ভালো দেখলে আমরা সহ্য করতে পারি না। পরশ্রী কাতর বলে একটা কথা আছে, পরের স্ত্রী দেখলে কাতর হয়ে পড়ি আমরা, এবং পরের শ্রীহীনতা দেখলে আমরা খুশি হই, বলবে আমরা তো বলেছিলাম এই হচ্ছে সেই হচ্ছে কত কিছু। হ্যাঁ, তাই বলছি দেখো, ইন অস্টিনস নোবেল ম্যারেজ ইজ আ সেন্ট্রাল থিম বাট শি ইউজেস ইট টু এক্সপ্লোর দ্য কমপ্লেক্স রিয়ালিটিস অফ উইমেন লাইফস। হ্যাঁ, এখানে মেনলি উইমেনদের কেন্দ্রিক, অর্থাৎ কোশ্চেনগুলো এই কেন্দ্রিকই হয়। বলছি দেখো, লাইক শার্লট লুকাস ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস ম্যারি আউট অফ নেসেসিটি রাদার দ্যান লাভ। তাহলে এলিজাবেথ এবং ডার্সির বিয়েটা আর শার্লট লুকাস আর মিস্টার কলিন্সের বিয়েতে, এই দুটা বিয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য করলে প্রয়োজনে বিয়ে হয়েছে কোনটা বলো? জাস্ট প্রয়োজন বা লোভে বিয়ে করেছে কোনটা? শার্লট, তাই তো? কারণ মিস্টার কলিন্সের সে তো একজন পাস্টর ছিল নাকি, সে একজন পাস্টর ছিল, সে এবং সে মোটামুটি বেনেট পরিবারের সম্পত্তিগুলো তার ভাগে আসবে, অতএব সেই ক্ষেত্রে শার্লট লুকাস একটা কোপ মেরে নিল নাকি। এবং বেনেট পরিবার এবং এই দুই পরিবারের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো যে কার মেয়ে কোথায় কাকে কে কত সুন্দর করে একটা স্ট্যাবলিশ পরিবারে বিয়ে দিতে পারবে। এবং বিশেষ করে প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়লেই তো বুঝতে পারবা যে মিসেস বেনেট কি পরিমাণ টেনশনে আছে, যে কোনোভাবে যেন হাতছাড়া না হয়ে যায় বিংলি, ঠিক আছে তো? কোনো না কোনো একটা মেয়ের বিয়ে দিতে পারলেই মোটামুটি সে খুশি, বুঝতে পেরেছ? হ্যাঁ, এবং সে কিন্তু ডার্সির উপর রেগে গিয়েছিলেন, মিসেস বেনেট কিন্তু ডার্সির উপর খুব রেগে গিয়েছিলেন প্রথম দিকে, যখন সে এলিজাবেথের সাথে ডান্স করতে চাইলো না, তাই না? ডান্স করতে চাইলেন বা এলিজাবেথকে এড়িয়ে গেল, সে খুব অখুশি হয়েছিল। হ্যাঁ, কারণ কি, যে এইরকমভাবে আমার একজন মেয়েকে এড়িয়ে যাওয়া, যদি একটা সুযোগ থাকতো ডার্সিকেও একটু বিয়ে দিয়ে দেওয়া যেত। হ্যাঁ, ডার্সির অর্থনৈতিক অবস্থা বেশি ভালো ছিল না বিংলির? হ্যাঁ, ডার্সি, তাই না? আচ্ছা, তাই বলছি দেখো, যে ম্যারি আউট অফ নেসেসিটি রাদার দ্যান লাভ। আদার্স লাইক এলিজাবেথ বেনেট দেখো সিক আ ব্যালেন্স বিটুইন অ্যাফেকশন অ্যান্ড ফিনান্সিয়াল সিকিউরিটি, সে দুটোই চাচ্ছিল। অস্টিন ক্রিটিক্স বোথ দ্য মার্সিনারি অ্যান্ড রোমান্টিক এক্সট্রিম, অতএব সেটা অর্থনৈতিক হোক বা রোমান্টিক হোক, এই দুটো এক্সট্রিমকে তিনি পছন্দ করেননি। এই জন্য তিনি ওই যে লিডিয়া এবং উইকহ্যামের মাধ্যমে একটা পরিবার দেখালো, আর একটা জেন এবং বিংলির মাধ্যমে দেখালো, আর মাঝখানে দেখালো এলিজাবেথ বেনেট আর ডার্সি। তাহলে এখানে ব্যালেন্সড বিয়েটা হয়েছে কাদের? এলিজাবেথ বেনেট আর ডার্সিরটা। জেন এবং বিংলিরটাও হয়নি, আবার এদিকে উইকহ্যাম এবং লিডিয়ারটাও হয়নি। এটা হয়েছে রোমান্টিক লাভ, এটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তারা পালিয়ে গেছে, তাই না? তাদের নিজস্ব অর্থনৈতিক বা অন্যান্য সিকিউরিটির কথা ভাবিনি। তাহলে ভালোবাসাও থাকতে হবে এবং ফিনান্সিয়াল সিকিউরিটিও থাকতে হবে। কিন্তু জেন অস্টিনের ক্ষেত্রে ওখানে দেখো, সরি জেন যেটা মানে তোমার ওই যে বিংলির সাথে সেখানে কিন্তু পুরোটা অর্থনৈতিক ব্যাপার দিয়ে প্রথমত গেছে। তাই বলছি দেখো, অ্যাডভোটিং ফর কম্প্যানিয়নেট ম্যারেজ, মানে কোম্পানি হিসেবে থাকবে। হ্যাঁ, এবং সেখানে কি থাকবে? মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এইটা আমরা কতজন করতে পারি বলো? এটা কি করা সম্ভব বলো তো? এটা কি করা সম্ভব? আমার প্রশ্ন থাকে এটা সবসময়, যে আমরা সবসময় বলি যে আমরা মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে থাকবো, এটা কি করা সম্ভব? আমরা কি মানুষ ওইরকম? করা সম্ভব। ওই লেভেল পর্যন্ত একটা ছেলের যাওয়া খুব কঠিন স্যার, ওকে অনেক কিছুর বিরুদ্ধে গিয়ে যেতে হয়, যেটা পারে না, বা সমাজের কারণে বা পরিবারে বাবা মার কথা ভেবে সে পারে না স্যার। তো ওই জায়গা থেকে স্যার এটা ছেলেরা পারে না স্যার। যেমন আমার দিক থেকে মেয়েদের ক্ষেত্রে জানি না স্যার, ভেবেছিলাম আমার যখন আমার বিয়ে দেওয়ার জন্য তো দাদু দাদি খুব লেগে পড়লো। আমি বলছি শোনো, বিয়ে করার পর আমার মেইন প্রায়োরিটি হবে আমার ওয়াইফ, তারপরে হচ্ছে তোমরা। এটা যদি ভেবে নিতে পারো তাহলে এখন বিয়ে দিতে পারো। বলছে আচ্ছা সমস্যা নেই। এইবার বিয়ে দেওয়ার পর তো ওয়াইফদের দৌড় ধরার জন্য লেগে থাকে, ঠিক আছে তো? একদিন আমার ফুফু এসে তোমাদের ম্যাডাম সম্পর্কে আমাকে একটা অভিযোগ দিল। আমি আমার ফুপুর সাথে গন্ডগোল শুরু করে দিলাম। আমি বলছি আমার ওয়াইফের সমস্যা যদি আমি নিজে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি কারো কথা বিশ্বাস করবো না। এতে সে ওই কাজটা করুক অথবা না করুক, কারণ আমি আমার মায়েরটা দেখছি, ঠিক আছে তো? যে ওই পাড়ার লোক এ কথা বলে বাপকে, ওই দাদু এসে কথা বলে, দাদি এসে, মাকে খুব অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমি তখন থেকে ভেবেছি যে আমার ওয়াইফ যদি দোষও করে, আমি নিজে না দেখা পর্যন্ত আমি কখনো তার সাথে করবো না, খারাপ আচরণ করবো না। সেই ক্ষেত্রে আমার ফুপু তো খুব রেগে গেল, ঠিক আছে তো? যে তুই বিশ্বাস করলি আমার কথা? বলছি না, আমি কারো কথা বিশ্বাস করবো না। তো
এখন তোমরা যা খুশি তাই বলতে পারো যে তোমার ছেলেরা এখন বইয়ের আচরণ নিচে চলে গেছে, তাও বলতে পারো, কোনো সমস্যা না। কিন্তু আমি যখন দেখব তখন সিদ্ধান্ত আমি নেব, অতএব আমি কারো কথা শুনতে রাজি না। এতে যদি একদম খারাপ অবস্থায় আমার ওয়াইফকে ধরা পড়ে, আমি তখন তাকে তৎক্ষণাৎ ডিভোর্স দিয়ে দিব, তাও ভালো, কিন্তু আমি অন্যের কথা শুনবো না। সেই থেকে মোটামুটি আমার পরিবার আমার ওয়াইফ সম্পর্কে কোনো অভিযোগ অন্তত আমার কাছে আনতে সাহস পায় না। বুঝতে পেরেছো? এই সিদ্ধান্তটা আমি খুব জি স্যার, আপনার এই সাহসটা স্যার অনেক ছেলেরা পারে না স্যার, মানে এই জায়গাটাতেই সমস্যা নিয়ে স্যার। প্রথমে একটু মন খারাপ হলেও পরবর্তীতে দেখেছে যে না, ও তো একদম টাটকা কথা বলে, অতএব কোনো অভিযোগ থাকলো বা কি মনে করলে এরকম কোনো অভিযোগ আমার কাছে তো নিয়ে আসতে পারে না। কিন্তু আমি দেখেছি এখন সবার সাথে সবার ভালো সম্পর্ক, সবার কিছুই চলছে এবং আমি এটা ট্যাকেল দিয়ে চলি। কিন্তু ওই যে বললাম যে আমার মায়ের দিক থেকে যেটা আমি দেখেছি সেই জায়গাটা আমি হতে দেব না, ঠিক আছে? তো এই জায়গাটাতে থেকে আমার দাদির দেখেছি, কেউ পাড়ার মানুষ তো খারাপ, কেউ চায় না যে একটা মেয়ে বা একটা ছেলে সুখে থাক, অমনি একটা ফুস করে একটা ইস্যু লাগিয়ে দেবে, একটা কথা লাগিয়ে দিয়ে অমনি গন্ডগোলটা তৈরি করে দিত। অতএব আমার কথা হলো যে অভিযোগ নিয়ে আসবে আমি তাকে আগে পেদাবো, তারপরে বাকিটা, তারপরে আমি জানলাম বুঝলাম, তারপরে তদন্ত করব মনে মনে, কিন্তু কোনো অভিযোগ নিয়ে না। যদি অভিযোগ বাস্তব হয় তখন সেটা দেখব, আর না হলে আমি কারো অভিযোগ নিবই না। হ্যাঁ, কারণ কি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে একটা সংসারে অশান্তি তৈরি করে হচ্ছে এই আশেপাশের মানুষগুলো। বুঝতে পারছো? তো এই জায়গাটা তাই বলছি হ্যাঁ, যে অস্টিন অলসো এক্সপোজেস দ্য রিস্ক উইমেন ফেসড ইন রিলেশনশিপ, এই জায়গাগুলো। হ্যাঁ, সেন্স এটা যেহেতু আমরা পড়ি নাই, এটা এখানে আর উদাহরণটা না নিয়ে আসি। এবার হচ্ছে উইমেন অ্যান্ড ওয়ার্ক, এক্ষেত্রে আমরা কতটুকু তাদেরকে সাপোর্ট করব, তারা টাকার জন্য কাজ করবে নাকি করবে না, আমরা এটা চাই নাকি চাই না। দেখো, রেসপেক্টেবল উইমেন অফ দ্য জেন্ট্রি ক্লাস ওয়ার নট এক্সপেক্টেড টু ওয়ার্ক ফর মানি। বিশেষ করে ধনী পরিবারের যারা, তারা যে টাকার জন্য চাকরি করবে এটাই যেন মান সম্মানের একটা ব্যাপার ছিল। মেয়েরা কেন বাইরে গিয়ে চাকরি করবে, তাদেরকে টাকা কম পড়ে গেছে, এরকম কথা। হ্যাঁ, মেয়েরা কেন কাজ করবে বাইরে, এটা যেন আশাই করা হতো না। এমপ্লয়মেন্ট ওয়াজ লিমিটেড মোস্টলি টু লোয়ার ক্লাস উইমেন হু মাইট বিকাম ডোমেস্টিক সার্ভেন্ট, গভর্নেস অর সেমস্ট্রেস। বিশেষ করে তোমরা যখন ওই যে ইয়েটা পড়বা, জেন আয়ার, হ্যাঁ পড়েছো ওটা? জেন আয়ার, তাই তো? ওটা যখন পড়বা তখন সে কি হিসাবে কাজ করছিল ওটা বুঝবা, সে গভর্নেন্স হিসাবে, তাই না? গভর্নেন্স হিসাবে সে চাকরি করেছিল। শিক্ষিত হলেও ওই জাতীয় কাজ ছাড়া তারা করতে পারতো না। হু মাইট বিকাম ডোমেস্টিক সার্ভেন্ট অর গভর্নেন্স অর সেমস্ট্রেস। সেমস্ট্রেস মানে কি, মানে ওই যে কাপড় সেলাই টেলাই করা, এই জাতীয়, তাই তো? ইভেন অ্যামং দ্য এডুকেটেড পজিশন লাইক গভর্নেন্স ওয়ার পোরলি পেইড, আইসোলেটিং অ্যান্ড অফার্ড লিটিল সোশ্যাল মোবিলিটি। এটা যেহেতু আমরা পড়ি না ওটা না বলি। দেখো, অস্টিন হারসেলফ লিভড ইন আ মডেস্ট আনম্যারিড লাইফ অ্যান্ড আর্ন লিটিল ফর হার রাইটিংস ডিউরিং হার লাইফ টাইম। যে লেখালেখি করেও তার লেখাগুলো পুরুষরা পড়তো না। নাও নেভারথলেস শি ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এক্সাম্পলস অফ আ উইমেন গেইনিং রিকগনিশন ফর হার লিটারি ট্যালেন্ট, সার্টলি চ্যালেঞ্জিং দ্য নোশন দ্যাট উইমেন্স রোল ওয়ার কনফাইন্ড টু ডোমেস্টিক স্পেসেস। এটাকে তারা চ্যালেঞ্জ করেছে। রেসিস্টেন্স অ্যান্ড ফিমেল এজেন্সি, despite the constraints placed upon them, women during Austen's time were not merely passive victims. Many, like Austen's heroines, displayed intelligence, wit, and moral integrity. Elizabeth Bennet challenged the arrogant Mr. Darcy. তাই তো? Fanny Price maintains her principles against pressure, and Annie Elliot, এগুলো অন্যান্য নভেলের কথা বলা হচ্ছে। This character demonstrated that women, though legally and socially restricted, could exercise personal agency through judgment, resilience, and self-respect. Austen's nuanced portrayal suggests that true worth lies not in wealth and status, but in character and conscience. এই দুটো জায়গাতেই আমরা পিছিয়ে থাকি সবাই, পুরুষ অথবা মেয়ে সবাই। ক্যারেক্টার অ্যান্ড কনসিয়েন্স, বিবেক এবং চরিত্র দিয়ে, আত্মসম্মান বোধ দিয়ে একটা জায়গাতে থাকতে হবে। তা না হলে তুমি তোমার হয়তো বা অর্থনৈতিক তুমি একটা স্ট্যাবলিশমেন্ট পাবা, কিন্তু মানসিক শান্তি এটা তুমি কখনোই পাবা না। এই নিয়ে যুদ্ধ চলছে, হ্যাঁ, এই নিয়ে লেখালেখি চলছে, এই নিয়ে সংগ্রাম চলছে, এই নিয়ে লিগাল আইন তৈরি করা হচ্ছে, কিন্তু দেখাচ্ছে মানসিকভাবে আমরা এখনও কিন্তু উন্নত হতে পারিনি। পারছি কি বলো? মানসিকভাবে কিন্তু আমরা উন্নত হতে পারিনি। আমরা হয়তো অনেক কিছু আইনানুগের কারণে, অনেক মেয়েরা আছে না যে লিগাল আইনগুলোকে খারাপভাবে ইউজ করছে, আছে না এরকম? আছে স্যার, আছে, অবশ্যই আছে স্যার। তাহলে কি করবো বলো? কিছুই করার নেই। হ্যাঁ, মেয়েদের যুক্তিটা গ্রহণ করতেছে বেশি, অতএব দেখা যাচ্ছে একটা পুরুষ অটোমেটিক বিপদে পড়ে যাচ্ছে। হ্যাঁ,
তো এরকম অনেক ব্যাপার আছে। ছেলে মেয়ে আমি উভয়কেই ভালো, উভয়কে খারাপ মনে করি, আমি এককভাবে ওইভাবে দেখি না ছেলে খারাপ না মেয়ে খারাপ। সব উদাহরণ ছেলে মেয়ে সবার ভিতরেই আছে, ঠিক আছে? তো স্যার, স্যার এটা কি মনে করেন না স্যার যে ছেলেদের যে যেমন ইকুয়ালিটির কথা যেহেতু আসেই স্যার, সবসময় মেয়েদেরকে ইকুয়াল দিতে হবে, কিন্তু যেমন স্যার নারী নির্যাতনের যেমন একটা আছে স্যার না, আছে স্যার, কিন্তু পুরুষ নির্যাতনেরও কি একটা এরকম আইন থাকা জরুরি না স্যার? আপনি কি মনে করেন? এই নারী নির্যাতন যে ঘটাচ্ছে তার ভিতর তো অনেকগুলো পুরুষও জড়িত। তা তো অবশ্যই। শুধু কি মেয়েটাই কি এই কাজটা করার সাহস করে, একজন পুরুষের বিরুদ্ধে যাওয়ার সাহস করে বলো তো? না স্যার, তার ভাই বাবা, হ্যাঁ ওগুলো ওরা জড়িত আছে এর সাথে, ঠিক আছে? তো অতএব মানে কি বলবো, আইন দিয়ে কতখানি সমাধান করবো বলো? আইন দিয়ে মারামারি গন্ডগোলই হবে, আইন দিয়ে কোনো সমাধান হয় না, বুঝতে পেরেছো? বাংলা সিনেমার মতো সেই খুনাখুনি বাদ দিয়ে আসো আমরা গলায় গলা ধরে এক হয়ে যাই। এছাড়া সামাজিকভাবে কোনো আইন দিয়ে, কোনো ধর্ম দিয়ে, কোনো কিছু দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, যতক্ষণ আমরা ওই কনসেন্স অ্যান্ড নিজস্ব আত্মসম্মান বোধ দিয়ে আমরা চলছি। এবং এটা এত নিচু মানসিকতার মানুষ থাকতে পারে যেগুলো আশেপাশে তুমি আস্তে আস্তে মানে দেখবা। এখন হয়তো ইতিমধ্যে তোমরা দেখছো যে মানুষ কত নিচু মানসিকতার হতে পারে, ঠিক আছে? কত নিচু মানসিকতার হতে পারে, যে আত্মসম্মান বোধ এত নিচু, এরকম মানুষ আশেপাশে কত আছে। তুমি নিজে চাইলে তো ভালো হতে পারবা না, তুমি নিজে চাইলেও ভালো থাকতে পারবা না, বুঝতে পেরেছো? জি স্যার, দেখেছি স্যার। অনেক সময় হয় কি, কিছু মানুষের মৃত্যু তোমার জন্য অনেক সময় শাপে বর হিসাবে আসে, যে ওরা যদি না মারা যেত তাহলে এই জায়গাটা এরকম সমাধান হতো। তখন মনে দিনের সৃষ্টিকর্তা নিজেই জানো সেই লাঞ্ছনের মতো, গড নিজেই এটাতে হাত দিয়েছে যে এর একটা সমাধান করা উচিত, বুঝতে পেরেছো? তা কিছু কিছু আছে সারা জীবন তুমি দেখছি একজন মানুষ পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একজন যথেষ্ট পুরো পরিবারটাকে নষ্ট করে দিতে। ছেলের মধ্যে বা মেয়ের ভিতরে একজনই যথেষ্ট পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে, কেউ তার জন্য ভালো থাকতে পারবে না। এরকম প্রচুর আছে, বুঝতে পারছো? ওই রকম একটা ভাইরাস যদি কোনো পরিবার, এবং প্রত্যেক পরিবারে মনে হয় কোনো না কোনো একটা ভাইরাস থাকে, আছে স্যার, প্রত্যেক পরিবারে আছে। হ্যাঁ স্যার, সবাই ইয়াতে থাকে, ঝামেলায় থাকে। হ্যাঁ, তো এরকম যাই হোক অনেক বিষয় থাকে, অনেক ব্যাপার থাকে যেগুলো হয়তো খোলামেলা আলোচনা করা যায় না, সেটা নিজের পরিবার থেকে হোক, পাশের ফ্যামিলির আলোচনার ভিতর থেকে হোক। অনেক অনেক দেখা গেছে যে মানুষ মানে উন্নত মানসিকতা, শিক্ষিত অশিক্ষিত, ধর্ম মানে কাউকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় না যে যদি কেউ আত্মসম্মান বোধ এবং তার মানে কী বলবো কনসিয়াস বিবেকবোধ না থাকে, তাহলে সে বাইরের যত কিছুই থাকুক, সে শিক্ষিত হোক, তার টাকা পয়সা থাকুক, সে প্রতিদিন নামাজ পড়ুক বা গির্জায় গিয়ে প্রার্থনা করুক, তার দ্বারা ভালো কিছু হওয়া সম্ভব না, বুঝতে পেরেছ? এরকম ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, এখানে আসলে এই নভেলে আর আলোচনা করার ব্যাপারটা এরকমই যে আমরা যেগুলো পড়তেছি সেগুলো রিলেশনশিপগুলো কেন দেখিয়েছেন, মানে আমরা তো গল্প পড়েছি, এখন আমাদেরকে একটু ফোকাস করতে হবে যে কোন গল্পটা আসলে আমাদেরকে কি তুলে ধরতে চাচ্ছে, মানে কি বিষয়টা দেখাতে চাচ্ছে, এই জায়গাগুলো। হ্যাঁ, এমনি তোমাদের তো ইয়া বই আছে, রামজি বা সেন আছে না? জি স্যার, আছে স্যার। ওখানে ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে, ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসগুলো থাকে, যে অ্যানালাইসিসগুলো, হ্যাঁ এইগুলো একটু ভালো করে পড়বা। যেখানে কারণ গল্প তো শুধু সামারি মানে শুধু গল্পের কাহিনী, কিন্তু অ্যানালাইসিসগুলোই আমাকে কোশ্চেন আনসারের জন্য প্রিপেয়ার করবে, যেখানে কি বলা হচ্ছে, কি বিষয়টা কেন্দ্রে নির্দেশ করা হচ্ছে। যেমন এই জায়গায় যদি আমরা একটু দেখি, দেখো লেডি ক্যাথরিন, তাই না, ইজ দ্য লাস্ট অফ ম্যানি অবস্টাকল ফেসিং দ্য রোমান্স বিটুইন ডার্সি অ্যান্ড এলিজাবেথ। মানে ডার্সি এবং এলিজাবেথের রোমান্সটিক যে কাহিনী, এটা কোনো না কোনো সময় কারণ এক না একটা ভিলেন থাকবেই, সেটা নারী হোক অথবা পুরুষ হোক, ঠিক আছে? তো এইখানে কি বলছে দেখো, দেখো এই জায়গায় একটু ইয়া করো যে একজন মেয়ে হয়েও, তাই না, একজন মেয়ে হয়েও সে কিন্তু এলিজাবেথকে গ্রহণ করতে পারছে না, ঠিক আছে? যে দেখো লেডি ক্যাথরিন উইথ দ্য ওয়েট অফ বার্থ অ্যান্ড মানি অন হার সাইড, সে একটা ধনী পরিবারের, তার অনেক টাকা পয়সা। রেসপন্স টু এলিজাবেথ ব্যারেন, দেখো ব্র্যাজেননেস উইথ আ স্নোবিশ দ্যাট রিফ্লেক্টস আর অ্যাসাইলেবল প্রিঅকুপেশন। যেমন একটা জিনিস খেয়াল করো, জেন যখন অসুস্থ হয়ে যায়, জেন অসুস্থ হয় না ওই যে ব্রিংলির বাড়িতে গিয়ে, যখন এলিজাবেথ যায় সে কি করে, তার বোনের সেবা করার জন্য সে মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়, গায়ে কাদা, মানে সেই রকম মেয়েদের যে একটা সুশ্রী অবস্থায় যাওয়া লাগে কোনো জায়গায়, সেরকমভাবে সে যায়নি, তাই না? তখন কি এলোমেলোভাবে সে যখন গেল, তখন কি গ্রহণ করেছিল ওরা ঠিকমতো ওকে? বলো।
না স্যার, ওই বিংলি ছোট বোনটা খুবই তাকে খারাপ খারাপ কথা বলে। হ্যাঁ মানে বিভিন্ন ধরনের, মানে কি তার মানে মানুষের প্রয়োজন যাই হোক, বিশেষ করে মেয়েদেরকে আমরা দেখবো সে ফুলের মতো সাজানো একটা, তাকে যেন ফুলের পাত্রে রাখা হয়েছে এরকম একটা ফুল দেখতে চাই আমরা সবসময়। হ্যাঁ, সে কি কোন অবস্থায় আছে, কি করতেছে, তার অবস্থান অনুসারে তাকে আমরা বিবেচনা করি না। তাই বলছি দেখো যে উইথ কনসার্ন অ্যান্ড ডেমনস্ট্রেট হার ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য রিচনেস অফ এলিজাবেথস ক্যারেক্টার, মানে তার যে এলিজাবেথের যে ক্যারেক্টারটা এত রিচ সেটা ভাবার তার টাইম নেই। তাকে দেখতে হবে তার বাইরের আচরণ, ঠিক আছে তো, তার চেহারা, এইগুলো নিয়েই যেন তাকে ভাবতে হবে। দ্য এলিজাবেথ অফ কোর্স হ্যাজ নট ইয়েট রিসিভ আ নিউ দেখো প্রপোজাল ম্যারিজ ফ্রম ডার্সি, এবং বিশেষ করে ডার্সি এবং এলিজাবেথের যে চিঠি বিনিময় হয় একটা হয় না চিঠি বিনিময়ে, যেখানে মোটামুটি ওই প্রাইড এবং যে প্রেজুডিস এটা ভাঙার জন্য যে চিঠি বিনিময়টা হয়, ওই জায়গাটা ভালো করে, চিঠিটা ভালো করে পড়ছো তোমরা? চিঠি, জি স্যার, জি স্যার। যদি না পড়ে থাকো এটা একটু পড়বা। হ্যাঁ, ওই জায়গাতে দেখতে পাবা যে কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কেমনভাবে বলেছে, এবং এক্ষেত্রে এলিজাবেথের চিন্তা ভাবনার অবস্থানটা কত দূর। হ্যাঁ, দেখো এই আসলে আমি আর মানে অনেক বিষয় এখানে আলোচনা করা আছে, ঠিক আছে, কোনটা ধরে কোনটা আলোচনা করাবো। যদি তোমরা একটু পুরো ব্যাপারটা একটু পুরো শীটটাও যদি পড়ে ফেলো তাও অনেকখানি কাজে দিবে তোমাদের, ঠিক আছে। কেউ কি পড়েছো বলো? এই শীটটা কি পড়ার চেষ্টা করেছো? স্যার স্যার করছি, সম্পূর্ণটা হয়নি। হ্যাঁ একটু পড়ি আমি, কারণ বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এগুলো করে এআইটিআই থেকে নিয়ে নিজে কিন্তু সবগুলো পড়ে পড়ে তারপরে ইয়ে করছি, ঠিক আছে। এর ভিতরে কোনো কিছু থাকলে একটু বলবা, কারণ এতগুলো দেখো প্রায় কত পেজ এটা, 46 পৃষ্ঠা স্যার। 46 পেজ, মানে মনে করো তো 44 পেজ, প্রথম 2-3টা পেজ বাদ দিলে পারে যা হয়। আমি যেগুলো দিব একটু পুরোটা রিডিং দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, তাহলে একটা পুরো ধারণাটা মানে তোমাদের ইয়াতে আসবে। যদিও বইয়ে আছে, বইগুলোতেও আছে, কিন্তু আমি আমার মতো করে এগুলোকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলোকে তোমরা একটু সেভাবে পড়বা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস। হ্যাঁ, দেখো এখানে সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটা দেখানো হয়েছে এখানে, তারপর তো ওখানে তো উইমেনদের অবস্থানটা দেখানো হয়েছে, আর গল্পে তো অ্যানালাইসিসগুলো আছেই। হ্যাঁ, এগুলো সবই বিভিন্ন জায়গায় ইন্টারনেট বা এটা ওটা থেকে ছিল, সেখান থেকে খুঁজে টুজে নিয়ে সেগুলো এক জায়গায় করা বিভিন্ন ভাবে, যাতে তোমাদের একটু কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, আর টেক্সটটা ভালো করে পড়লে আমার আর কি বলা লাগে বলো, আমি আর কি বলবো, তোমরাই তখন আমার থেকে আরও বেশি বলতে পারবা, কারণ তোমরা রিসেন্টলি টেক্সট পড়েছো, আর আমি তো টেক্সট সে কবে পড়েছি, ঠিক আছে, এখন ওইগুলো নিয়েই মাথায় কাজ করে আর কি। আর সবচেয়ে এর যে প্রথম শুরুর যে লাইনটা কেউ বলতে পারবা কোটেশনটা? স্যার, it is universally acknowledged that স্যার ভুলে গেছি স্যার। এটা একটু ভালো করে বলবো, ঠিক আছে তো? ম্যান ইন গুড ফরচুন মাস্ট হ্যাভ আ ওয়াইফ, এরকম কিছু, মাস্ট বি ইন ওয়ান্ট অফ, ঠিক আছে তো, এই জায়গাটা ইন ওয়ান্ট অফ ওয়াইফ। দ্য বিগিনিং লাইন্স দেখো অফ দ্য নভেল, অবশ্যই এটা টেক্সটটা বার করলে হতো, এখান থেকে দেখি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ফার্স্ট লাইন, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, ইট ইজ আ ট্রুথ universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. আসলে ওয়ানটা কে বোধ করে যে তার একটা ওয়াইফের দরকার, এই বোধটা কি সে নিজে করে না আশেপাশের মানুষ করে, যাদের মেয়ে আছে বিশেষ করে তারা, বিশেষ করে নিজেও করতে পারে আর অন্যরা তো করেই। হ্যাঁ, বিশেষ করে এখানে নিজের কথাটা বলা হয়নি, ঠিক আছে তো, এখানে এটা আইরনিক্যাল কথা, কিন্তু এটা ঠিক আছে, এটা একটা আইরনি, যেখানে যে মানুষটা সম্পদ আছে সে কখনো এই ফিলিংটা হয়তো বা বোধ করে না, কিন্তু বিশেষ করে বোধ করে তার আশেপাশের যে পরিবারের মেয়ে আছে তাদের পরিবারের মানুষজন, ঠিক আছে তো। যে ওই ছেলের অনেক টাকা পয়সা, মানে ওকে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারলেই খুশি, তার মানে যেন ওর যেন অভাবটা আমাদের পূরণ করতেই হবে, ঠিক আছে তো, ওর এই অভাবটা আছে, আমরা যদি পূরণ করে দিতে পারি তাহলে ভালো, তাহলে তার মোটামুটি 16 কলা পূর্ণ হয়ে যাবে, এরকম বলি না আমরা, যে একটা রাউন্ড ফিগার হয়ে যাবে, যে না এখন একটা সে সংসারী মানুষ, সম্পত্তিওয়ালা মানুষ, এরকম একটা বিষয়। হ্যাঁ, দেখো এখানে যদি আমরা একটু এর সেন্সটা কি বলতে যাচ্ছে,
কই এটা দিল না এরা? আচ্ছা দেখো কি বলছে, ইজ আ স্টেটমেন্ট অ্যাবাউট সোশিয়েটাল এক্সপেকটেশন সারাউন্ডিং ম্যারিজ ইন 19th century England. It immediately establishes the centrality of marriage as a social and economic necessity, particularly for women, and introduces the theme of social class and wealth. অতএব এখানে ওয়েলথ এবং সোশ্যাল ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে যাচ্ছে ম্যারিজের জন্য। তাহলে সোশ্যাল কমেন্টারি কি দেখো, দ্য লাইন হাইলাইটস দ্য সোশ্যাল প্রেশার অন বোথ মেন অ্যান্ড উইমেন রিগার্ডিং ম্যারিজ. While the sentence appeared to state a universal truth about men, it ironically points to the societal expectation that women are primarily defined by their marital status and their need to secure a wealthy husband. অতএব এখানে আসলে পুরুষদের কথাটা যতটুকু না বলা হচ্ছে তার থেকে বেশি বলা হচ্ছে কার দিক থেকে, একজন মেয়ের দিক থেকে। বলছে দ্য ইউজ অফ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজড ইজ ইনহেরেন্টলি আইরনিক অ্যাজ দ্য নোভেল উইল এক্সপ্লোর দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড কন্ট্রাডিকশন উইদিন these social norms. The reader quickly understands that this truth is not universally accepted by all characters or within all situations in the story. অতএব এটা হচ্ছে কি, যে কথাটা বলা হয়েছে সেটা আসলে পুরুষদের দিক থেকে যে ধরা হচ্ছে সেটা না, অতএব এটা আইরনিক্যাল কথা। The following line foreshadows the novel's central theme of marriage, social class, and the impact of societal expression on individual choices. It sets the stage for Bennett's pursuit. মানে এটা মেনলি বিংলি কি এসে এখানে মেয়ে খুঁজতে এসেছে বলো তো? বিংলি আসছে যে আমার এখন একটা ওয়াইফের অভাব আছে, আমি এখানে আসছি যাতে আমি একটা ভালো মেয়ে বিয়ে করতে পারি। তার কি এরকম ইন্টেনশন ছিল বলো? না বিয়ে নিয়ে কোনো ইন্টেনশনটা এই যখন এই এলাকায় আসলো অমনি তার আশেপাশে যে সকল পরিবারের মেয়ে আছে মোটামুটি বিয়ে দেওয়ার যোগ্য, তারা মোটামুটি লেগে পড়লো একদম মৌমাছির মতো। ঠিক আছে তো, যে কে তাকে অন্তত কবজা করতে পারে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাই বলছি ইটস sets the stage for the Bennett's pursuit of advantageous marriage for their daughters. বলছে ক্লাস অ্যান্ড ওয়েলথ, অতএব দ্য এমফাসাইজ অন আ গুড ফরচুন আন্ডারস্কোর দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল ক্লাস অ্যান্ড ওয়েলথ ইন 19th century England. Marriage was often seen as a way to improve one's social standing and economic security, particularly for women. অতএব অভাবটা ছেলের দিক থেকে না, অভাবটা মেয়েদের দিক থেকে, যে তারা অন্তত সিকিউরিটি এবং স্ট্যাটাস একটা পাবে। So, while not explicitly introducing character, the line certainly introduces the reader to the social landscape of the novel and the potential motivations of the characters, particularly the women, as they navigate this social expectation. কারণ কার স্বামীর স্ত্রীর প্রয়োজন আছে কার নেই এটা হয়তো পুরুষটা নিজে ভাবতেছে না, ওই সমাজই তাকে ভেবে দিবে আর কি, যে তোমার এখন বিয়ে করা প্রয়োজন, অনেক তো হলো, অনেক তো পড়াশোনা করলাম, ভালোই তো চাকরি করো, বিয়ে শাদী কবে করবা, এরকম হয় না? বিয়ে শাদী কবে করবা? হয় স্যার, দেখা যায় চাকরি করার আগেও বলে অনেক, হ্যাঁ আগেই বলে ফেলে যে আর কতদিন পড়াশোনা করবি, বিয়ে শাদী এবার কর। হ্যাঁ, নাত বইয়ের মুখ দেখে গেল আমার দাদু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছো, অনার্স পাস না করতে অনার্স পাস করে মাস্টার্সে ভর্তি হয় নাই, তার আগেই বিয়েটা হয়ে গেল। এর যে কি জ্বালা বিয়ে করে পড়াশোনা করা, সেটা তো ছেলেরা কেউ আছে নাকি যে বিয়ে শাদী করে পড়াশোনা করতেছো ওয়াইফকে নিয়ে, নিজে টাকা দিয়ে ইনকাম করে আছো কেউ? তো যাই হোক, তো সমাজও চাইবে না তুমি ভালো কিছু করো। হ্যাঁ, কোনোরকম বিয়ে শাদী দিয়ে তোমাকে আটকাতে পারলেই সমাজও খুশি, যে যেন বেশি দূর আগাতে না পারে। ছেলে তো খুব আগায় যাচ্ছে, তোমাকে কেউ চাকরি অফার করবে, ঠিক আছে তো, কেউ তোমাকে হেল্প করতে চাইবে, কেউ বিয়ে দিতে চাইবে, কেউ টাকা পয়সার লোভ দেখাবে, ভাববা যে সবই হচ্ছে তোমাকে আটকানোর ধান্দা, কারণ তোমাকে ওর থেকে উপরে উঠতে কেউ দিতে চায় না। হ্যাঁ, অতএব নিজের লক্ষ্য অনুসারে ঠিকমতো পড়াশোনা করে যেতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে আর কি আলোচনা করবো বলো? এখানে তোমরা সবাই পড়ছো তো ঠিক মতো বলো? সেটা টেক্সট হোক, সামারি হোক, বা আমার এই শিটটা হোক, আমার শিটটা একদম লাইভ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একদম এক সিয়া রিডিং দিবে। আমি যে শিটগুলো দিই দয়া করে চোখ নাক মুখ বন্ধ করে জাস্ট রিডিং দিবে একবার করে, মনে থাকবে? আচ্ছা, যদি পড়ে থাকো ভালো। জেন অস্টিন, ছেলে না মেয়ে, তার নাম বলো? মেয়ে স্যার। মেয়ে, তাই না? আচ্ছা, আর টেল অফ টু সিটিজ কি পড়া শুরু করছো সবাই? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা নভেলই খুবই খুবই ভালো লাগবে যদি পড়তে পারো ভালো করে। আচ্ছা, তো যাই হোক, আর তাহলে আজকে আর এটা নিয়ে আলোচনা করব না, বরং জাস্ট একটু তোমাদের সাথে গল্প করলাম এটা নিয়ে, যাতে বুঝলাম যে তোমরা অন্তত পড়েছো। হ্যাঁ,
এখন যদি কেউ না পড়ে থাকো একটু দয়া করে পড়ে নিও সবাই, হ্যাঁ, কারণ এটা নিয়ে ওইভাবে ক্লাস নেওয়ার সুযোগ নেই, বা আমি সামারিও আর পড়তে গেলাম না, কারণ এই সামারি পড়া মানে এখন তোমরা তো এখন ইংরেজি পড়তেই জানো, তাই না? এখন অন্তত আমার মনে হয় না যে তোমরা পড়তে পারবা না যে আমাকে পড়াই দিতে হবে। জাস্ট আমরা এখানে একটু আলোচনা করলাম এগুলো নিয়ে, কারণ এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কি খুব জটিলও না? খুব জটিল বলো, সামারিতে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আরে ওঠে তোমরা এখন পড়তে পারবে, এটা স্বাভাবিক। এটা এখন তোমাদেরকে ছোট ভাবা মানেই বোকামি করা। অতএব সেই জন্য আমি আর এটা পড়ালাম না, তোমরা যদি না পড়ে থাকো পড়ে নিও, আর যারা পড়েছো তারা তো অবশ্যই ভালো করেছো। ওকে, তো একটা স্টুডেন্টের লেভেল কেমন হওয়া উচিত স্যার একটু বলেন তো স্যার, একটু মিলাই নেই আসলে আমার নিজেকে খুব ছোট ছোট লাগতেছে, যে অনেক কিছু এমন হয়ে গেছে যে স্যার আমি দুই একটা লাইন পড়ে বুঝি নাই, 3-4টা নাম্বার লাইন পড়ে আচ্ছা উপরে কি বললাম আমি এখন বুঝলাম, এরকম হয়ে যায় স্যার। অনেক কিছু অনেক ওয়ার্ড, এটা আমাদেরও যে আমরা খুব বেশি পারছিলাম তাও না। তুমি যখন একটা টেক্সট পড়বা অবশ্যই দেখাচ্ছে কিছু থাকবে আবসা, যেগুলো সেন্স তোমার কাছে ক্লিয়ার হবে না, কারণ বিশেষ করে তুমি যখন জানবা না, তার যে অ্যালিউশনগুলো বা রেফারেন্সিং বিষয়গুলো জানবা না, তখন তোমার বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। কিন্তু তুমি সিম্পলি স্টোরি লাইনটা ধরতে পারছো কি না, ঠিক আছে, এবং তুমি ক্যাচ করতে পারছো কি না, এই জায়গাগুলো একদম টেক্সট হুবহু পড়ে 100% কেউ বুঝবে এমনটা একদমই বোকামি। এটা আমরাও একটা নতুন টেক্সট পড়তে গেলে বুঝি না, ঠিক আছে? আমরাও যে এখন একটা টেক্সট আমাকে ধরাই দিলে যে আমি হুবহু 100% এক রিডিংয়ে বুঝে যাবো, এটা মনে করাটাও অস্বাভাবিক, বুঝতে পেরেছো? তো এই জন্য তোমরা এখন এই যে মোটামুটি আমি যে মনে করো শিটটা দিয়েছি, এই শিটটা পড়তে গিয়ে তোমার কয়বার ডিকশনারি দেখা লাগছে? ডিকশনারি দেখার কত প্রয়োজন মনে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি মিনিং গেস করার ক্ষমতা, যে সব ওয়ার্ড মিনিং আমাকে জানতে হবে তা না, যে আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে বুঝতে পারছি কিনা। আপনি যেমন যে লাভ সং অফ যে আলফে প্রোপোগ ওটা তো পড়েছি স্যার, ওটা সবটুকু রিভিশন দিয়েছি স্যার। তো ওখানে স্যার ডিকশনারি তেমন একটা দেখতে হয় নাই স্যার, এমন হয়েছে যে আমি স্টোরি লাইনটা বুঝতেছি, হয়তো কিছু আননোন ওয়ার্ড আছে, বাট আমি ওইটাকে ফোকাস না, আমি স্টোরি লাইনটা বুঝতে পারছি, এখানে এই প্যারালাতে এটা বলা হলো আর কি, এই জিনিসটা আমি বুঝতে পেরেছি স্যার। কিন্তু আমার এখানে স্যার যে এতটুকুই কি মানে এই লেভেলে এসে কি এই সক্ষমতাটাই থাকা উচিত থেকে আরো থেকে বেশি মানুষের থাকে স্যার? আমার নিজেকে এই জায়গাটাকে নিজেকে মনে হয় যে আমি এটা এরকম কম বুঝতেছি কেন, আমার ক্ষেত্রে এরকম হচ্ছে নাকি আরো যারা পরে তাদেরও হয়, বা আপনাদের হয়েছিল কিনা, মানে এই জায়গাটাতে নিজে তো বিবেচনা করার কিছু নাই। এইভাবে বিবেচনা করতে গেলে এটা সঠিকভাবে বলা মুশকিল, ঠিক আছে? এইভাবে সঠিকভাবে বলা মুশকিল যে আসলে লেভেলটা মাপা। অনেকের হয়তো আর তারও থেকে উন্নত লেভেল থাকতে পারে, কারো হয়তো লো লেভেল থাকতে পারে, কেউ হয়তো এই পর্যায়ে থাকতে পারে, এই স্ট্যান্ডার্ডটা বলা মুশকিল, বুঝতে পেরেছো? এখন তুমি কতটুকু বুঝতেছো তোমার ভিতরে তো আমি ঢুকতে পারতেছি না, পারবো বলো তো? অতএব তোমাকে তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। অতএব এই ক্ষেত্রে ওইভাবে মন খারাপ করার মানে নিজেকে ছোট ভাবার কিছু নাই। তুমি মোটামুটি একটা জিনিস পড়ে কমপক্ষে এক রিডিংয়ে না হোক, তুমি মোটামুটি 2-3 রিডিং দিয়ে তুমি বিষয়টাকে ক্যাচ করতে পারছো মানেই তোমার ঠিক আছে এখন, বুঝতে পেরেছো? এবং তুমি সেটা নিয়ে বিশেষ করে 4th ইয়ারের যে কবিতাগুলো আছে এগুলো তো আমি আগে বলেছি, এগুলো তুমি সহজে বুঝো না, সব সিম্বলিক এবং অ্যালিগরিক্যাল, এগুলো ডিকশনারি মিনিং দিয়েও তুমি ক্যাচ করতে পারবে না, ঠিক আছে তো? জি স্যার। অতএব তোমাকে এর সিম্বলিক মিনিংগুলো পড়তে হবে, এবং আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি বা আমি যে শিটগুলো দিচ্ছি এগুলো পড়ে তুমি ওই লাইনটা ধরতে পারছো কিনা এনাফ, বুঝতে পেরেছো? আর লেভেলটা তো তোমাকে সবসময় বাড়ানোর চেষ্টাই করতে হবে। এখন তো লেভেল কোন জায়গায় স্ট্যান্ডার্ড সেটা বলা মুশকিল, এটা কেউ বলতে পারবে না, মনে থাকবে? জি স্যার, অবশ্যই স্যার। না আমি বুঝতেছি স্যার, কিন্তু আমি ভাবতেছি যে আচ্ছা কি কম বুঝতেছি নাকি, মানে আমি কেন এরকম, মানে আমার এই জায়গা থেকে নিজেকেই লাগছে যে আসলে সামনে তো আরো অনেক, কারণ স্ট্যান্ডার্ড পরিমাপ করাটা কঠিন। অতএব তোমার থাকবে যে তুমি এক রিডিংয়ে না হোক 2 রিডিংয়ে বা ডিকশনারি ইউজ করার মাধ্যমে তুমি বুঝতেছো কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। এই যে আলোচনাগুলো করা হচ্ছে, এই আলোচনাগুলো কেন করা হবে বলো? তুমি মানে যদি বুঝে যাবো সব কিছু, তাহলে তো আর ক্লাস নেওয়ার প্রয়োজন আছে বলো, আছে কি না? জি স্যার, দরকার ছিল না। হ্যাঁ, তাহলে দরকার। অতএব তোমরা বুঝবা না, তোমাদেরকে হেল্প করতে হবে বোঝাতে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে ফার্স্ট ইয়ারের যে প্রথম অবস্থা আর এখন যে একটা টেক্সট পড়ে বোঝার যে ক্ষমতাটা, এর ভিতরে ডেভেলপটা হয়েছে কিনা সেটা একটু খেয়াল রাখবা। জি স্যার, অনেক হয়েছে তো। আগে স্যার লাইনে লাইনে 50-100 বার করে প্রায় ডিকশনারি দেখা লাগতো, কিন্তু এখন তো সেটা মনে হয় যে কারোরই লাগে না। আগে
পারতাম না স্যার, যে এখন যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো যেমন রিলেটিভ ক্লজ গুলো ইউজ করা হয়, এগুলো স্যার আগে ধরতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ স্যার এখন বিষয়গুলো বুঝি যে আচ্ছা এটাকে এইভাবে ফোকাস করলো, এখানে এইভাবে ধরলো, বা অনেক ক্ষেত্রে মিসও হয়ে যায়, বাট আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে না, স্যার। ওটা আস্তে আস্তে হবে। আর আরেকটা বিষয় হলো সবসময় পড়ার লেভেলটা বেশি করবা। অন্যের থেকে আগানোর একটা বড় উপায় হলো যে টেক্সট পড়ার পাশাপাশি তুমি বাইরের বই কতগুলো পড়ার মতো যোগ্যতা রাখো। ঠিক আছে? তো এই জায়গায় আমি সবসময় ভাবতাম যে আমি তো টেক্সটে আছেই, এইখানে আমার 10টা নভেল আছে, আমি আরও 10টা নভেল কি বাইরের পড়তে পারছি কিনা। ঠিক আছে? তো এইগুলো না আমাকে স্যারেরা হেল্প করছে। হ্যাঁ বলো। বাইরের বই বলতে মানে বাইরের আমাদের বই বলতে একাডেমিক মনে লেভেল করো বাইরে? এই যে জেন অস্টিনের একটা আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ঠিক আছে? তো আমি হয়তো দেখাচ্ছে আরও 2টা পড়ে ফেলেছি এর বই। বুঝতে পেরেছো? যেমন এই যে চার্লস ডিকেন্সের আমাদের ছিল হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, কিন্তু আমি টেল অফ টু সিটিজ পড়েছিলাম। আমি দেখতাম যে, এবং পুরনো বইয়ের দোকানে যেতাম, গিয়ে দেখতাম যে কোন বইগুলো আমি পাইতাম, সেগুলো আমি পড়তাম নভেলগুলো। কারণ ওইটা তো আর আমাকে স্যার হেল্প করবে না, কিন্তু আমি নিজের চেষ্টায় ওইটা পড়তে পারছি কিনা। যেটা তোমার টেক্সটে নেই, সেখানে তুমি ক্লাসেরও হেল্প পাবা না, স্টাডি গাইডও পাবা না, শুধু টেক্সটটা ধরে তুমি কতটুকু বুঝতে পারছো। তোমার সব বোঝার দরকার নেই তো, তুমি শুধু নিচেকে যাচাই করো যে তুমি একটা গল্পের লাইনটা তুমি বুঝতে পেরেছো কিনা, এখানকার সম্পর্কগুলো বুঝতে পেরেছো কিনা, এবং তুমি মোটামুটি এই নভেলটা পড়ে এনজয় করতে পারছো কিনা। এইটুকু বুঝতে পারছো মানে হ্যাঁ আমি এনাফ, যে আমি তাহলে পড়তে শিখে গেছি। বুঝতে পারছো? যেমন একজন কবির হয়তো তোমার 5টা কবিতা দিয়েছে, তুমি আরও 5টা কবিতা বাড়তি পড়লা, যে দেখি তো আরও 5-6টা কবিতা আমি একটু পড়ার চেষ্টা করি, নিজে থেকে আমি বুঝি কিনা। এরকমভাবে তোমাকে একটু কী করতে, অন্যদের থেকে আগিয়ে থাকার জন্য বললাম তো, যে কেউ যদি 10 কিলোমিটার দৌড়ায়, তুমি প্রতিদিন 12 কিলোমিটার দৌড়াবা, তাহলে তো তুমি আগিয়ে থাকবা নাকি? জি স্যার। তার সাথে আগাতে হলে তার থেকে তোমাকে, তাহলে তুমি তো জানো না কে কতখানি পড়াশোনা করতেছে। হ্যাঁ, এই জায়গাগুলো। আর বললাম কি যে সবসময় যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই মোটামুটি, বা প্র্যাকটিক্যাল প্রয়োজনের সাথে লাগে এমন কিছু আমাকে আমার জীবনে সফল করবে। হ্যাঁ, একাডেমিক রেজাল্ট তো আছেই, এটা আমাকে চাবি হিসাবে হেল্প করবে, কিন্তু চাবি দিয়ে ঘর খুলে ভিতরে যাওয়ার পর আমি কী কী গ্রহণ করতে পারি বা কী কী নিতে পারি, সেটা আমার নলেজ বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তাই তো, বা ওই রকম প্র্যাকটিক্যাল নলেজ যেগুলো আমার কাজে লাগবে সেগুলো আমাকে হেল্প করবে, অন্য কিছু না। যেমন মনে করো একটা রুমে অনেক টাকা রাখা আছে, ঠিক আছে? তোমাকে সার্টিফিকেট হলো একটা চাবি, তোমার যদি হাতে ওই চাবিটা থাকে তাহলে তুমি ওই রুমে ঢুকতে পারবা। এখন তুমি কতগুলো টাকা ওখান থেকে নিতে পারবা সেটা নির্ভর করবে কিসের উপর? চাবির উপরে, বলো? নাকি তুমি সাথে করে কত বড় বড় ব্যাগ নিয়ে আসছো? বুঝলাম, হ্যাঁ তুমি এখন 100টা ব্যাগ নিয়ে আসছো, 100টা ব্যাগে এবার তুমি টাকা ঢুকিয়ে ফেলেছো, এখন তুমি ওটা নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনছো তো, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো তা একাডেমিক সার্টিফিকেট হলো একটা চাবি, কিন্তু এইবার তুমি ওই চাবিটা ব্যবহার করে তো ঘরে ঢোকার পর ওখান থেকে ওয়েলথ কতটুকু তুমি তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবা, সেটা তোমার প্রস্তুতির উপর, প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, যে তুমি আসলে কতটুকু প্রিপেয়ার্ড ওখানকার কার্যক্রমগুলোকে সার্ভ করতে। আর চাবি দেওয়ার সুযোগ কি একবারই থাকবে, মানে একবার দিয়ে আবার নিয়ে যাবে না ওইটা হ্যাঁ, সবসময়ের জন্য থাকবে? সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট তুমি একবার আর নতুন করে তো ওটাকে ইয়া করতে পারবা না, পারবা বলো? ঘুরে এসে বলো। না স্যার, এই যে তুমি 4th ইয়ারের ফাইনাল পড়ে তুমি অনার্সে জীবনে একবারই পড়তে পারবা, তুমি এখন বাকি অনার্স যতগুলো পড়ো সব কি আর রেগুলার হবে না ইরেগুলার হবে? বলো, ইরেগুলার না উন্মুক্ত হবে, কিন্তু তুমি এই একবারই পড়তে পারছো। তবে এই চাবিটা তুমি কত উন্নত করতে পারছো, তাহলে তুমি সেই উন্নত রুমে ঢুকতে পারবা। ঠিক আছে? তো এখন তুমি চাবি উন্নত করে ফেললা, কিন্তু ওখান থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ করার জন্য যে ব্যাগ দরকার, নিয়ে যাওয়ার জন্য যে এলিমেন্ট দরকার, সেগুলো তোমার কাছে নাই, তাহলে ঘরে ঢুকে তুমি আর কতটুকু গ্রহণ করতে পারবা? বলো, পারবা বেশি কিছু? না স্যার। হ্যাঁ, এই জন্য তুমি অ্যাপ্লাই করার, মনে করো যে ব্যাংকগুলোতে ফার্স্ট ক্লাস ছাড়া অ্যাপ্লাই করা যায় না, তাহলে এটা হলো একটা চাবি যে তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো এবং তুমি এটা অ্যাপ্লাই করতে পেরেছো। এখন চাকরিটা পাবা কি পাবা না সেটা কি সার্টিফিকেটের উপর ডিপেন্ড করছে? বলো না স্যার, এটা তারপর যোগ্যতা। হ্যাঁ, তখন এবার তুমি কতটুকু প্রিপেয়ার্ড ওই চাকরিটা নেওয়ার জন্য। সরকারি ব্যাংকেও কি ফার্স্ট ক্লাস না হইলে অ্যাপ্লাই করা যায় না? না, সরকারি না, সরকারিগুলোতে না, প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেটগুলোতে। কথা বুঝতে পেরেছো? এই জন্য পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রস্তুতিও করতে হবে, যে আমি যাতে যেখানে ঢুকবো সেখান থেকে সর্বোচ্চটা যেন গ্রহণ করতে পারি। মনে থাকবে?
জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। তাহলে টেল অফ টু সিটিজ পড়তে থাকো, আর আগামী দিন ওয়েস্টল্যান্ড নিয়ে আলোচনা করব। আগামীকাল রাতে আমি ক্লাস নিব, ঠিক আছে? তো তবে ক্লাসটা একটু পরে নিতে হবে, 10টার সময়। রাত 10টা। ওকে স্যার। কারণ ক্লাস আসসালামু আলাইকুম স্যার। ক্লাস বেশি না নিলে আগানো যাবে না তোমাদের। হ্যাঁ, সুযোগ পাইলে আমি ক্লাস নিয়ে নিব কিন্তু, কারণ অনেক পড়া। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার।